তোমরা শুনছো 86.7 তোমার এফএম আর আমি আরজে সৃজন। আর আজ তোমাদের জন্য সত্যজিৎ অধিকারীর লেখা অগ্নি শর্মা। আজকের গল্প পাঠে নীল, শুভদীপ্তদা, পার্থ অরণ্যদেব মুখার্জি, জয়, সুপ্রজা, অস্মিতা এবং আমি আরজে সৃজন। গল্পের স্ক্রিপ্টিং এ রয়েছে দ্য ইঙ্ক পোর্টাল। শব্দ সংযোজন এবং আবহ সঙ্গীতে শুভজিৎ বটব্যাল এবং প্রিয়াঙ্কা কুণ্ডু। গল্পের পোস্টার ডিজাইন আর্টিস্টিক 2.0 এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, সত্যজিৎ অধিকারীর লেখা অগ্নি শর্মা। আমরা তখন মতিঝিল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। দমদম স্টেশনের কাছেই একটা মেস বাড়ি ভাড়া নিয়ে থাকি। এর আগে প্রধানত আমার জীবন কেটেছে একেবারে সাদামাটা। মাঝে মাঝে ভাবি, জীবনে কত ছোট ঘটনাও কত বড় ছাপ রেখে যায়। যেমন ধরুন, 2 বছর আগে আমরা হোস্টেলের পশ্চিম দিকের জানলাটা একেবারেই খুলতাম না, কারণ সেদিকে অন্য হোস্টেলের লম্বা দেওয়াল। সেদিন সন্ধ্যায় কি মনে হলো, খুলে দিলাম। ব্যাস, জীবনটাই আমূল পাল্টে গেল। মধ্যম গ্রামের সেই গোবেচারা ভালো মানুষ ছেলেটা বাকি জীবনটা কি দস্যিপনা করেই কাটালো। এবার তবে শুরু থেকে বলি। জ্যৈষ্ঠের ভ্যাবসা গরম, তার উপরে কলেজ থেকে ফিরে রুমে অসম্ভব গোলদানি করছে আমার শ্রদ্ধেয় 4 জন রুমমেট। আগামী 2 বছরেও যখন এদের ছেড়ে পালাবার কোনো উপায় নেই, তখনই পশ্চিম দিকের তক্তপোষটার উপরে বসে ওই দিকের জানলাটাই খুলে দিলাম। ব্যাস, আমার হাতের দেশলাইটা হাতেই ধরা রয়ে গেল। ঠিক আমাদের জানলার উল্টো দিকে হাত 2 কোণাকুনিতে আরও একটা জানলা খোলা এবং অন্ধকার। সেই জানলা থেকে অসম্ভব রকমের ধোঁয়া বেরোচ্ছে। ভাবলাম ঘরের ভিতরে কি আগুন টাগুন জ্বালানো হয়েছে। ইংরেজি অনার্স করতে করতে সর্বদাই ক্রাইম নোভেল পড়লে এমনটাই হয়, সবটাতেই সন্দেহের ভাব আসে। কিন্তু জানলা দিয়ে যতই দেখা যায়, ভিতরে এক বিন্দু আলোর কোনো উৎস নেই। তবে এত ধোঁয়া আসে কোত্থেকে? 7-5 ভাবছি, সেই নিশ্ছিদ্র অন্ধকার গাঢ় স্বরে বলে উঠল হঠাৎই, পাশের ঘরে সোজা 3 তলায় চলে এসো সহদেব, পরিচয় পর্বটা হয়েই যাক। আমি চমকে উঠলাম। অন্ধকার কথা বলতে পারে নাকি? না, অন্ধকার তো পারে না। সুতরাং মানুষ একটা আছেই। আর সে মানুষ আমার নাম ধাম জানলো কি করে? আমি তো কখনো আমার এখতিয়ারের বাইরে কারোর সাথে কোনোদিন মিশিনি। তবে এই কি শার্লক অথবা ব্যোমকেশের সেই ভিলেন? কয়েক সেকেন্ড মৌন বিস্ময়ে তাকিয়েছিলাম বোধহয়। সঙ্গে সঙ্গে একটা দেশলাই জ্বলে উঠল, আর সেই অন্ধকারের কুণ্ডলীর ভিতরে দেশলাইয়ের আলোয় কয়েক সেকেন্ডের জন্য প্রথমবার দেখলাম তার মুখ। গালে চাপদাড়ি, মুখটা তীক্ষ্ণ, বয়স 30-এর কোঠায়, একজন ধারালো যুবক। পরবর্তী কয়েক মিনিটের মধ্যে বন্ধুদেরকে অবজ্ঞা করে এসে দাঁড়ালাম আমার প্রতিবেশীর সিঁড়ির মুখে। লোহার দরজা ভেজানোই ছিল। খুলতে গিয়ে মালিকের সম্মুখীন হতে হলো। মানে আপনাদের এই 3 তলার কোণার ঘরের যে ব্যক্তিটি, তাকে। আপনি কে? আমি তার বন্ধু। বন্ধু? হ্যাঁ, মানে পরিচয়টা। হ্যাঁ, তাই বলো। ও মানুষের কোনো বন্ধু ভূভারতে থাকতে পারে না। 4 বছর ওই ঘরটাতে বসে রয়েছে ঠিক ওইভাবেই। তা ওর ঘর কি কোনো বদ্ধ মানুষের যাওয়ার স্থান? কেন?
কেন আবার? গিয়ে দেখবে রাজ্যের নোংরা মেঝেময়, আলো কত জন্ম জ্বালায়নি জানা নেই। আর বাকি কথা তো ছেড়ে দিলাম। বাকি কথা মানে বাকি কথা কি? ঠিক কতটা ধূমপান একজন মানুষের শরীর সহ্য করতে পারে বলো তো? হ্যাঁ, ঘরটা সারাক্ষণ ধোঁয়ায় বোঝাই হয়ে থাকে। যাই হোক, কি করে যে তার সম্বন্ধে জেনেছ জানি না, তবে যাচ্ছ যখন একটু মা কালীর নাম নিয়ে সাবধানে থেকো বাবু, আর যত তাড়াতাড়ি সম্ভব ফেরার পথ ধরো। অভ্যেসের কারণেই 3 তলায় চড়তে বেশি সময় লাগলো না। তবে উঠতে উঠতে একটাই শব্দ দীর্ঘশ্বাসের সঙ্গে বেরিয়ে এলো, পাগল নাকি? দরজায় টোকা দেওয়ার আগে খেয়াল হলো, না, পাগল হলে আমার মতো অন্তর্মুখী একজন মানুষের নামদাম জেনে ফেলবে কি করে ওই বন্ধ দরজার ভিতরে বসে বসে? কয়েক সেকেন্ড ইতস্তত করে দরজায় টোকা দিলাম। একবার, দুবারের টোকায় দরজা খুলে গেল। যে মানুষটা আমার সামনে এখন উজ্জ্বল ইলেকট্রিসিটির আলোয় দাঁড়িয়ে রয়েছে, 5.5 ফুটের সাধারণ উচ্চতা, তার পরনে ঢোলা জিন্স, হাঁটু পর্যন্ত ঢোলা পাঞ্জাবি, মাথায় ঝাঁকড়া চুল আর মুখ ভর্তি দাড়ি। বয়স সত্যি 30-এর কোঠায়। একেবারে অমলিন অট্টহাস্য করে সে বলে উঠল, এসো হে, বাইরে দাঁড়িয়ে রইলে কেন? ভেতরে এসো, ভেতরে এসো। অর্ধেক পরিচয় তো নিশ্চয়ই সিঁড়ির মুখে বাড়িওয়ালার কাছ থেকেই পেয়ে গিয়েছো, বাকিটাও সেরে নেওয়া যাবে, কি বলো? ঘরে ঢুকে প্রথমেই বুঝলাম না যে কোন দিকে যাব। ছোট্ট ঘরটা বইয়ে ঠাসা, তার মধ্যে বেশিরভাগই ক্রাইম, মার্ডার এবং তার মধ্যেও হরেক রকমের বৈচিত্র্য। তক্তপোষের এদিক থেকে কয়েকটা বই সরিয়ে আমার বসার জায়গা করে মানুষটা বসলো আমার ঠিক সামনে একটা টুলের ওপরে। ইলেকট্রিক কেটেলে আগে থেকেই ব্ল্যাক কফি বানিয়ে রেখেছিল। 2 কাপে ঢেলে একটা নিজে নিয়ে একটা আমার দিকে এগিয়ে দিল, আর আরও একবার চমকে দিয়ে বলল, তোমার তো আবার গোল্ড ফ্লেক, তাই না? আমার কিন্তু ক্লাসিক। বলেই সিগারেটের বাক্সটা তক্তার ওপরে ছুঁড়ে দিল। সেটা একটা ঠুক করে শব্দ করে আমার পাশে এসে পড়ল। আমার নাম অগ্নি শর্মা। প্রয়োজন পড়লে নাম এবং পদবিটা একসাথেও বলতে পারো। তোমার পরিচয়টা দেওয়ার দরকার নেই, কারণ আমি জানি। নাম সহদেব রায়, ইংরেজি অনার্স করছো মতিঝিল কলেজ থেকে। কারোর সাথে তেমন মেলামেশা করো না, আর নামটা তোমার বাবা মহাভারত পড়ে দিয়েছেন। ভদ্রলোক আয়ুর্বেদের অধ্যাপক, তবে মাইন্ড রিডিং আর ভবিষ্যৎ জানায় বিশ্বাস করেন, তাই সহদেব নামটা তোমাকে দিয়েছেন। কি ঠিক বলছি? আমার মুখ তো হাঁ হয়ে গেল। মুখটা বন্ধ করতেই ভুলে গেলাম। হাতে ফাঁকে ক্লাসিক ধরেই রয়েছি। অগ্নি বলে চলল, আমাদের জীবনটা নেহাত সরল নয় সহদেব, আর জটিল জীবনের মারপ্যাচ নিয়েই আমার কারবার, এবং সে নিয়েই পড়াশুনো করছি আর কি। কী করবো বলো? আশেপাশে কারা থাকে, কি করে, তাদের সম্বন্ধে জানাটা একটা নেশার পর্যায়ে চলে গিয়েছে। বললাম, তুমি কি করো? দেখো, সত্যি সাধারণত আমি কাউকে বলি না, কারণ সত্যি মিথ্যে আমার জীবন থেকে অনেক দিন আগেই ঘুচে গিয়েছে। তবে তোমার সম্বন্ধে জেনে দেখেছি আমি, তুমি ছেলেটা ভালো, সঙ্গী হবার বা বন্ধু হবার জন্য উপযুক্ত, আর তাই জন্যই তোমায় বলতে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, এত কথা জানলে কি করে আমার সম্বন্ধে? দেখো, এটা খুবই সাধারণ, বাকি জিনিসগুলো তো এমনিই জানা যায়, কিন্তু তোমার বাবার ব্যাপারটা জেনেছি তোমারই থেকে। আমার থেকে? হ্যাঁ, ভেবে দেখো সহদেব, ফাঁড়ির উল্টো দিকে অসীমদার চায়ের দোকানে তুমি চা খাও প্রায়। সেখানে ঘন্টা 2-এর জন্য তুমি একদিন তোমার ডায়েরিটা ফেলে এসেছিলে, আর এক মুসলিম ভদ্রলোক তোমার সাথে আলাপ জমিছিল সেদিন সেখানে। সেই ভদ্রলোকই অসীমদাকে তোমার অনুপস্থিতিতে ডায়েরিটা ফেরত দিয়ে আসে। কি মনে পড়ছে? হ্যাঁ, তা বেশ আছে। তা তো প্রায় মাস 7 আগের ব্যাপার। দেখো তো সেটা এটাই কিনা। বলে
অগ্নি একটা কাগজের দিস্তা আমার দিকে এগিয়ে দিল। দেখলাম সেটা আমারই ডায়েরির জেরক্স। এই কিন্তু এটা তো ক্রাইম, আর সেই মুসলিম ভদ্রলোক সেই বাকে। দেখো ভাই, এই শহরে লক্ষ কোটি ক্রাইম হরদম ঘটে চলেছে। তার মধ্যে রেপ, এক্সটর্শন, মার্ডার এসব তো রয়েইছে। এরই মধ্যে এই ডায়েরি চুরির ক্রাইমটা গুনতির মধ্যেই পড়ে না। আর দেখো, একটা পরিষ্কার এবং সাদা জামায় একটা কালির আঁচড়ও খুবই খারাপ লাগে, কিন্তু যে জামাটা বড় নোংরা, বড় দাগ টাগ লেগে রয়েছে তার মধ্যে, সেখানে এক বিন্দু কালি এমন কোনো একটা মাহাত্ম্য রাখে না। তাই এই সব ক্রাইমকে একমাত্র ক্রাইম বলা হয় পাশ্চাত্যে, এখানে নয়। হ্যাঁ, সে তো নয় বুঝলাম, কিন্তু ওই মুসলিম ব্যক্তিটি ওটা আমি মাঝে মাঝে একটু রূপ বদল করতে হয় আর কি। আর হ্যাঁ, আর একটা ব্যাপার তোমাকে পরিষ্কার করেই বলে দিই, আমার উচ্চতা কিন্তু 5.5 ফুট নয়, 5 ফুট 7 ইঞ্চি, বয়স 28 এবং 5 মাস। তোমরা সব কিছু ওই রাউন্ড ফিগার করতে ভালোবাসো, কিন্তু আমার সেটা একেবারেই পছন্দ নয়। নাও, কফিটা খেয়ে নাও, একটু ঠান্ডা হয়ে গেছে। অগ্নি শর্মার মতোই তার কফিও বিস্বাদ, তেতো, আর তার সাথে কড়া তামাকের সিগারেট। কম্বিনেশনটা শেষ করে মাথাটা একটু ধরলই। আমায় দেখে অগ্নি ঠাট্টা করে বলল, আমি কিন্তু এই খোরাকটাই রাত দিন খাই। ভাবো আমার স্ট্রেংথ কতটা। বাম দিকের দেওয়ালের গায়ে একটা লম্বা ক্যালেন্ডারের মতো ব্যাপার দেখলাম। সেদিকে দেখতে আমার নতুন বন্ধু বললে, এটা একটা ভাঁওতা বলতে পারো। যারা পৃথিবীতে অন্যকে ভালো রাখতে, তাদেরকে বাঁচানোর জন্য বাঁচে, তাদের নিজের জন্য একটা ভাঁওতা প্রয়োজন হয় আর কি। দাঁড়াও, তোমাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। বলেই সে দেওয়ালটার সামনে উঠে গিয়ে দেখাতে লাগলো। দেখো, আমার বয়স আর 7 মাসে 29 হয়ে যাবে। আর আমি বিশ্বাস করি যে যদি ন্যাচারাল ডেথ হয় আমার, তবে 60 বছরের বেশি আমি বাঁচব না। বাকি এখানে 31 × 365 প্লাস 7 মান্থস, মানে 11,528 ডেজ, এবং সেটারই রেখাপাত রয়েছে এখানে। তাই এক একটা করে দিন যায়, আর এক একটা করে দিন আমি মার্কার দিয়ে এই রকম কাটতে থাকি। কি ভয়ঙ্কর! ভয়ঙ্কর নয়, হ্যাঁ, এটাই সত্যি, চরম বাস্তব এটা। আর এটাকে অস্বীকার করার অর্থ তুমি অজ্ঞানতায় রয়েছ। মৃত্যু যে একদিন আসবেই, এবং সেই মৃত্যু যে তোমার জীবন থেকে একটা করে দিন কিভাবে গ্রাস করে চলেছে। একটা দিনপঞ্জি যদি আমাদের হাতে থাকে, তাহলে মন্দ কি বলো? এতে বরং ভয় নয়, মৃত্যুর চোখে চোখ রেখে থাকা যায়। কিন্তু কি নিশ্চয় আছে যে মৃত্যু ওই 60 বছরের শেষ দিনেই আসবে? এটা আমার বিশ্বাস বলতে পারো। আর এটা হয়তো 60 বছরের আগেই আমার জীবনে চলে আসবে। তবু ওই যে বললাম ভাঁওতা, এটা একটা প্রস্তুতি আর কি। প্রথম দর্শনেই ভালো লেগে গেল বন্ধুকে। এমন বুদ্ধিদীপ্ত মানুষ আমি এর আগে কখনো দেখিনি। একটা পোয়েটিক জাস্টিস মনে আসছিল। ভগবান যাকে একটু উঁচু দরের মস্তিষ্ক বা ওরকম বিশেষ কিছু দিয়ে পাঠান, তাকে বুঝি সকলের সামনে এমনই দুর্বোধ্য, একাকী, মৃত্যু সচেতনও করে তোলেন। তার রহস্য এত সহজ মূল্যে আমাদের মতো ছাপোষা মানুষ কি আর জানতে পারে? বললাম, আচ্ছা তোমার কাজটা কি সেটা বললে না? আমি একজন ক্রিমিনাল হয়েও একজন সাদা মানুষ। হ্যাঁ মানে? দেখো, যে অস্ত্র ডাক্তারের হাতে একটা মানুষের প্রাণ বাঁচায়, সেই অস্ত্রই কিন্তু আবার খুনির হাতে মানুষের প্রাণ নেয়। কিন্তু ডাক্তারের অস্ত্র যখন ডাক্তারের হাতে থেকেই মানুষের প্রাণ যায়, তখন কি হয়? ক্রিমিনোলজি ব্যাপারটাতেই মারাত্মক। আজকাল অনেক ধর্মীয় প্রতিষ্ঠান ফলাও করে বলে যে ঈশ্বর বা আল্লাহর নামে লড়াই নাকি শাস্ত্রসম্মত। তবে আমার চোখে কি জানো, তারাও একজন ক্রিমিনাল। কিন্তু আর কিছুই নয়, আমার কারবার এদের সবাইকে নিয়ে। সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং স্কুলের একজন সাসপেন্ডেড ছাত্র আমি। তবে তার আগের একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা তোমাকে সময় মতন জানাবো। বাকিটা হলো মাস 3 সাসপেনশন।
একটা মাত্র মাস গিয়েছে, বাকি এখনো 2 মাস বাকি। কি যে করব সেটাই ভাবছি। সাসপেন্স কিন্তু কেন? 1.5 মাস আগে পাতিপুকুর রেপ কেসটা মনে আছে? নিজের গরজেই ওটাকে সলভ করছিলাম। একদিন রাত্রেবেলায় খবর পেলাম যে অপরাধীদের যে মূল পান্ডা শ্যামবাজার এরিয়ার একটি বস্তি থেকে পালাবার তাল করছে। লোকাল পুলিশকে বলে কোনো লাভ নেই, কারণ সে একজন পলিটিক্যাল ক্যাডার। পুলিশ পৌঁছানোর আগেই হয়তো কোনো স্থানীয় দাদা পৌঁছে গিয়ে নির্ঘাত তাকে বাঁচিয়ে দেবে। আর ছিল বেটা সেই রকমই একরকম ছত্রছায়ায়। নিজেই ট্রেস করার সিদ্ধান্ত নিলাম। রাতে অবশ্য আমাদের বাইরে বেরোনো মানা। সিসি ক্যামেরা হ্যাক করে পাঁচিল টপকে পালালাম। তারপর রাত ভোর হওয়ার আগে পৌঁছেও গেলাম যথাযথ। কিন্তু না, অপরাধীকে ধরতে পারিনি। পারলে ব্যাপারটা হয়তো একটা হেস্তনেস্ত করেই ফেলতাম। তাড়াহুড়ো করতে গিয়ে সবই গুলিয়ে গেল। এদিকে এক দারোয়ান ফেরার পথে পাঁচিল টপকানোর সময় আমাকে দেখেও ফেললো। ব্যাস, পরের দিন সকালবেলা সাসপেনশন নোটিস। ভাগ্য ভালো যে আমার রেপুটেশনের জন্য সাজা সেরকম বেশি কিছু হলো না। না হলে হয়তো ওখানকার সাথে সম্বন্ধ এই জীবনের জন্য ঝুঁকিয়ে ফেলতে হতো। যাই হোক, আমার কাছে যা ইনফরমেশন ছিল পরে পুলিশের সাথে সেটা শেয়ার করে দিই। ব্যাটাগুলোকে জেলে পড়তে পারা গেছে, তাই এখন একটু শান্তিতে আছি। নিজেকে কেমন যেন একটা বিশেষ মনে হচ্ছিল। এত বছরের জীবনে বিধাতা এমন একটা ম্যাদম্যাদে জীবন ছাড়া কিছুই দেয়নি আমায়। আজকে হঠাৎই এমন একজনের সামনে এনে দাঁড় করিয়ে দিলেন যে কিনা সত্যিই গল্পের নায়কদের মতো, যে কিনা পাতিপুকুর রেপ কেসের মতো একটা ভয়ানক ঘটনার সুরাহা করে আরামসে এই অন্ধকারে বন্দী হয়ে রয়েছে। আর সেই সব পেট মোটা পুলিশের দল তার এই খাটুনি ভাঙিয়ে এখন সানগ্লাস লাগিয়ে মিডিয়ার সামনে ভাষণ দিচ্ছে। কিন্তু ব্যাপারটা কি জানো, এবারের কেসটা একা সলভ করা যাবে না। তোমার মতন একজন সৎ, বিশ্বস্ত এবং ব্রাইট ছেলের সাহায্য লাগবে আমার। আমি? ব্যাপারটা কেমন যেন ছেলেবেলায় দেখা হ্যারি পটারের রূপকথার মতো লাগলো। মনে হলো স্বয়ং হ্যারি তার বন্ধু রন উইজলিকে আমন্ত্রণ জানাচ্ছে। থতমত খেয়ে বললাম, কি করতে হবে? ঘরের কোণে একটা ব্যাগ রাখা আছে, সেটাই হুবহু আমার মতন দেখবার জন্য উপযুক্ত সাজ পোশাক রয়েছে। এই দেখো, এই যে এদিকটার জানলা, এইটার পেছন দিয়ে একটা মই লাগানো রয়েছে। এই মইটা বেয়েই আমি রাত্রেবেলা এখান থেকে পলায়ন করব। জানলা খোলাই থাকবে। তুমি কাল সূর্য ওঠার আগেই এই মই বেয়ে ওপরে উঠে বড় রাস্তার দিকের জানলাটা খুলে মেকআপ পরে কফি আর সিগারেট নিয়ে বসে থাকবে। আর তোমার কাজ হবে যে রাস্তায় কোনো যদি সন্দেহভাজন লোক থাকে এবং তাদের আনাগোনা দেখা যায়, তাদের বিবরণ সহ এই ডায়েরিতে চিহ্নিত করা। আর আমি রাতের দিকে কোনো একটা সময় এই রাস্তাতেই আবার ফিরে আসব এবং তোমার সাথে বাকি আলোচনা করব। ঠিক আছে? উফ, ডেঞ্জারাস। একটা বৈচিত্র্যহীন চামড়ার ব্যাগ হাতে নিয়ে সেই খাড়া কাঠের মই বেয়ে নিচে নামতে গিয়ে বুঝলাম নিজের দৌড় কত দূর, এবং যে মানুষটির সঙ্গে কালের চক্রে যুক্ত হয়ে পড়লাম সেই লোকটিই বা কতটা ডেঞ্জারাস। অন্তিম সিঁড়িটা পার করে একটা বোধোদয় হলো। নরকেরও অধম নোংরা জায়গাটা। পাতলা গলিটার উল্টো দিকে একটা ভগ্নস্তূপের মতো ঘরের কাঠামো মাথা উঁচু করে রয়েছে। সেটা এতই পুরনো যে কোনো মাতাল অথবা ছেঁচোরেরাও সেইখানে ঢুকতে সাহস করে না বোধ করি। একটা মাত্র মানুষ চলাচল করতে পারে এমন সরু গলিটার মুখে রাজ্যের লোকে পেচ্ছাপ করে। আর 28তম নরকের এই স্থানই আমার বন্ধু তার চলাচলের হাইওয়ে বানিয়েছে। এবার আর বুঝতে বাকি রইল না যে বাড়ির মালিক কেন বললেন যে 4 বছর ধরে লোকটা এই ঘরেই বন্দি হয়ে রয়েছে। তার কারণ লোকটার আসল দরজা বন্ধ রেখে 4 বছর ধরে এই পথেই আসা যাওয়া করে। ভুলে ভবিষ্যতে হয়তো কখনো সামনের দরজা খুলে থাকবে। আর জায়গাটার সৌন্দর্যে বিভোর হই বোধ করি কোনো লোক আর ভেতরে এসে দেখার সাহস পায় না।
দেখতে পেলে জানতো যে ভিতর থেকে দ্বিতীয় রাস্তা বানিয়ে একজন ক্রিমিনোলজির এক্সপার্ট লোকচক্ষুর আড়ালে প্রতিনিয়ত আসা যাওয়া করছে। রাতটা কেমন একটা ঘোরের মধ্যে কেটে গেল। যথারীতি পরদিন শহর জাগার আগেই আমি আমার ঘুমন্ত রুমমেটদের একাকী ছেড়ে বেরিয়ে পড়লাম রহস্যের কি এক অমোঘ টানে, এক সম্পূর্ণ অজানা পথের পথযাত্রী হয়ে। যে দুনিয়াটা রিভলভার, বুলেট এবং অপরাধীদের শানিত চাকু দিয়ে গঠিত, এক শিরশিরে অপরাধ দুনিয়ার অবাধ মুক্ত নরকের দুয়ার। বিপজ্জনক কাঠের সিঁড়ি বেয়ে উঠে কাঁচের জানলা ঠেলে ভিতরে এসে পড়লাম। যথারীতি বন্ধু আমার উধাও হয়েছে। জানলার পাশে একটা কাঠের টুল আর সেটির ওপরে একখানি চিরকুট দেখতে পেলাম। চিরকুটে লেখা, বাড়ির মালিক জানে তুমি কাল রাত্রেবেলা এখানে এসেছিলে আর ফিরেও যাওনি, এখানেই আছো। যদিও ভদ্রলোক এমুখ হন না খুব একটা, তবু যদি কখনো আসে বলবে আমি এখন একটা কঠিন তপস্যায় ব্যস্ত আছি, সন্ধ্যের পর দেখা করব। এই চিঠির এইটুকুই সারমর্ম যে সন্ধ্যের পর অন্তত অগ্নির সঙ্গে আরেকটিবার দেখা হবে। যা হোক, কাপড় জামা পরচুলা দাড়ি লাগিয়ে টুলটা দমদম রোডের দিকে জানলাটার পাশে লাগিয়ে গ্যাঁট হয়ে বসলাম। ধীরে ধীরে জেগে উঠল দমদম রোড। শহরের সকাল প্রথম সূর্যের আলোয় ঘুম ভাঙিয়ে দিল চেনা চায়ের দোকান, গাধা গরু, রিক্সাওয়ালা এবং অফিসের বাবুদের। তেমন কাউকেই দেখলাম না যে এই বাড়িটার দিকে বিশেষ করে নজর করছে। আমাকেও ওই বিস্বাদ কফি তার গ্রাসে গিলে ফেলল। পরিবেশের একটা মাহাত্ম্য আছে। সমরেশের এই ঘরে বসে ব্ল্যাক কফি, খাস্তা বিস্কুট আর সিগারেটের যেমন মজা পৃথিবীর কোনো স্থানে তেমনটা আর পাই না। সমস্ত দিনই প্রায় নিষ্পলক কেটে গেল, কিন্তু সাধারণ মানুষ ছাড়া একটা নির্ভেজাল ছেঁচড়েরও দেখা পেলাম না। বিকেল 4টে তখন প্রায়। টুল ছেড়ে উঠে আমি পায়চারি করছি, হঠাৎই চোখ আটকে গেল এবং প্রায় আটকে উঠলাম। একটা লোক ঠিক আমার জানলার সম্মুখে রাস্তার উল্টো দিকে পুলিশ আউটপোস্টের সামনে ট্যাক্সি থেকে নামল। তার মুখের ডান দিক সম্ভবত আগুনে পুড়ে ভীষণভাবে কালচে ক্ষত। সেদিকের চোখটায় কালো রাবারের পট্টি লাগানো, মাথায় একটা চুলও নেই এবং মুখের বাম দিকের চামড়াও ঝুলে পড়েছে। একটা দামি লাঠির ওপরে ভর করে লোকটা তার এক চোখা চাউনি মেলে দেখতে থাকলো আমার পানে। লোকটা বেশ কিছুক্ষণ আমার দিকে চেয়ে থাকলো, একদম সোজাসুজি। উফ, কি ভয়ঙ্কর সেই চাহনি! ভাবলে শরীরের রক্ত হিম হয়ে আসে। তারপর নিজের মনেই অল্প অল্প ডান দিক বাম দিক ঘাটটা একটু দুলিয়ে সে নাগের বাজারের দিকে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে ডায়েরিতে তার বিবরণ লিখে নিলাম, আর এও দৃঢ় নিশ্চিত হলাম সমরেশের অনুমানের যথার্থতা সম্বন্ধে। নিশ্চিত হয়ে বাকি কয়েক ঘন্টা কাটাতে লাগলাম। ঘড়িতে ঠিক 7:30টার সময় জানলার কাছে দুবার টোকা পড়ল। উঠে গিয়ে কাঁচ সরাতেই অগ্নি ঢুকে পড়ল ঘরে। এখন ঘরে দুজন অগ্নি, একজন আসল আর অপরজন নকল, ছদ্মবেশী। আমি নিজের বেশে ফিরতে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু অগ্নি তাতে বাধা দিয়ে বলল, আহা, আর একটু রাখোই না, ব্যাপারটার মধ্যে একটা মজা আছে, বুঝতে পারছো? তোমাকে কিন্তু বেশ মানিয়েছে হে। আচ্ছা, কিছু পেলে দেখাও দেখি। দিগ্বিজয়ের মতো ওই কানা লোকের বর্ণনাওয়ালা ডায়েরিটা তুলে দিলাম। এবার
দুটো টুল নিয়ে মুখোমুখি হয়ে বসলাম দুই অগ্নি, একজন আসল আর অপরজন নকল। ডায়েরির বর্ণনা দেখে আসল অগ্নি একেবারে হো হো করে হেসে উঠল। ভাবলাম হলোটা কি? সে বলল, ওই যে লোকটাকে যাকে তুমি দেখেছো এবং সন্দেহভাজন মনে করেছো, ওটা আসলে আমি। ইলেকট্রিক শক লাগলেও লোক ওরকম চমকায় কিনা জানি না, পিলে আমার সত্যিই চমকে উঠেছিল। তুমি যে ধরতে পারবে না সেটা আমি আন্দাজ করেছিলাম। আসলে এটা তোমার দোষ নয়, অপরাধী এখানে ভীষণ শেয়ানা। তার এক হাত উপর দিয়ে চলতে না পারলে বেঘরে মারা পড়তে হবে, বুঝলে? কি বুঝবো? যা দেখিয়ে আমি আমার ডিটেকটিভ সত্তার উদ্ঘাটন করতে চেয়েছিলাম তা যে এমন মাঠে মারা যাবে কে ভেবেছিল? ভেবে দেখো তো আরও কিছু অদ্ভুত দেখলে কিনা। মানে তুমি তো এই চত্বরে রোজ কি ঘটে, চায়ের দোকানে কখন কে আসে, কোন বাবু কোন সময় বাজারে যায় বা অফিস যায়, কোন ভিখিরি ঠিক কোন জায়গায় বসে, এইসব তো তোমার জানা। আজ এর মধ্যে অন্যরকম কিছু চোখে পড়লো। চিন্তার অতলে তলিয়ে গেলাম। কিছুই পাই না, কিছুই পাই না। হঠাৎই বিদ্যুতের ঝিলিকের মতো একটা কথা মনের মধ্যে রেখাপাত করল। আরে, একটা বেশ সন্ডা গোছের খোড়া ভিকিরিকে তো ওই কোনো দিনই অঞ্চলে দেখিনি। আজ দেখেছি, আমার জানলার সামনেই বসেছিল, একদম ভারী লাগোয়া দেওয়ালে। কথাটা বলতেই অগ্নি টান টান হয়ে বসল। গুড, ভেরি গুড, এটাই তো চাইছিলাম। তোমার স্মৃতিশক্তির তারিফ করতে হবে। এবার বলে ফেলো দেখি সে কেমন ছিল। লোকটা পেট মোটা, ডানপাটা খোড়া, কালো মুস্কো, হ্যাঁ, এবং খিটখিটে। সারা দিন অন্য ভিখিরিদের সাথে ঝগড়া করে কাটিয়েছে। খিটখিটে কারণ সে নতুন, আর নতুনরা ব্যবসায় আসলে পুরনোরা তো ঝগড়া দেবেই। তবে সে পুরো দিন কিন্তু ছিল না। হ্যাঁ, কারণ তার কাজ যতক্ষণ সে ততটাই কাজ করতে পেরেছে বলেই আমার বিশ্বাস। আর আমি যখন এলাম তখন সে ছিল না। বেশ বেশ, এতেই কাজ হবে। নাও এবার পোশাক বদলে নাও, রাতের খাবার সঙ্গে নিয়ে এসেছি, খেতে খেতে কথা বলা যাবে। জামার ভিতর থেকে তন্দুরি রুটি আর ড্রাই চিকেনের প্যাকেটটা বের করে টেবিলের ওপরে সাজাতে লাগলো অগ্নি। সারাদিন প্রায় কিছুই খাওয়া হয়নি, খিদেও পেয়েছিল খুব। তাড়াতাড়ি কাপড় বদলে রুটির টুকরোটা মুখে পুরলাম। অগ্নি বলে চলল, খাবারটা বেশ ভালো হয়েছে, তাই না? আচ্ছা, কলকাতা শহরের বুকে যে কয়েকদিন ধরে নেকড়ে বাঘের তাণ্ডব চলছে তা কি তুমি জানো? নেকড়ে বাঘের তাণ্ডব কলকাতায়? হ্যাঁ, একদম খাস কলকাতার বুকের ভেতরে একদল নেকড়ে মনে হচ্ছে রাত্রেবেলায় শিকারের সন্ধানে বের হচ্ছে, আর তাদেরই উৎপাতে দিশেহারা সকলে। কই, এমন কিছু তো শুনিনি। হ্যাঁ, অবভিয়াসলি শুনুনি, তার কারণ ঘটনাটা নিষিদ্ধ পল্লীর, যেখানের গল্পগুলো রাতের আধারে জেগে ওঠে আবার রাত্রেবেলাতেই মিলিয়ে যায়। কিন্তু তা বলে খবরের কাগজে ছাপাবে না? পুরো খবর ছাপায়নি, কারণ একটা অজানা গুজব রটে যাবার ভয়ে। শুধু মল্লিকা মার্ডার কেস বলে একটা কেস দিন 15 আগে কলকাতার সমস্ত প্রথম শ্রেণীর দৈনিকগুলোতে এসেছিল। হ্যাঁ, তা বটে। এবং তারপর বোধহয় আরও একটা। হ্যাঁ, রানী দেবী মার্ডার কেস। জানো এই দুটো ঘটনার মধ্যে মিলটা কোথায়? খুন হওয়া দুটো মেয়েরই বয়স একজনের 15 আর অপরজনের 16, অর্থাৎ নাবালিকা। তা সত্ত্বেও ওদেরকে দেবী বলে সম্বোধন করলাম। যাই হোক, আর এই জন্য কেসটা কিন্তু আরও জমেছে। এই নাবালিকা মেয়ে সাপ্লাইয়ের যে র্যাকেটটা, সেটাও মনে হচ্ছে এর পেছন পেছন ধরা যাবে। বুঝলে, অনেক দিন ধরে ব্যাটাদের দিকে আমার নজর রয়েছে। পৃথিবীর সব থেকে ওয়ার্স্ট ক্রাইমগুলোর একটা হলো এই নাবালিকা মেয়েদের চালান করে দেহ ব্যবসা চালানো। কিন্তু এর জন্য আমরা সত্যিই কি কিছু করতে পারি? হ্যাঁ বন্ধু, নিশ্চয়ই নিশ্চয়ই করতে পারি। যাই হোক, তোমায় আমার ডামি হয়ে আরও কয়েকটা সিটিং দিতে হবে। তুমি অন্তত এখানে থাকলে ওরা নিশ্চিত হবে যে আমি এখান থেকে বের হইনি, ঘরের মধ্যেই আছি।
আর সেই সুযোগে আমি আমার কাজগুলো গুছিয়ে আনতে পারবো। এরপর থেকে একরকম সমরেশের ঘরই হয়ে উঠল আমার বাসস্থান। মেসের বন্ধুবান্ধবরা যারা এতদিন আমার উপেক্ষার নজরে দেখে এসেছে, তাদের নজরে হঠাৎই আমি একজন রহস্যময় জীব হয়ে উঠলাম। আর যার জীবনে রহস্য আছে তার সমাজে একটা মূল্যও আছে ভীষণ। কারণ যা দুর্বোধ্য, মানুষ তার অমোঘ টানেই ছুটে বেরিয়েছে আজীবন। দিন তিনেক এরকমই কাটল। চতুর্থ দিন সামনের দরজায় কড়া নড়ল। গেট খুলতেই ঝড়ের মতো ঘরে ঢুকে পড়লেন এক ব্যক্তি। 40-এর ওপরে বয়স, বেশ লম্বা, ফর্সা, সুপুরুষ এবং চরিত্রে একটা দৃঢ়তা আছে। কোনো সৌজন্যতার ধারে কাছে না গিয়ে প্রায় একেবারে আমায় ঠেলে সরিয়ে ঢুকে এলেন ভেতরে। তার ঝাপটায় যে আমার নকলদারি খুলে পড়ল না, এটাই রক্ষে। তারপর খানিক সন্দিগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা মশাই, আপনারা পুলিশ ডিটেকটিভরা কি সময় সময় নিজেদের হাইট ফাইটও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন নাকি? গোফের ভিতরে হাসি চেপে যতটা সম্ভব গাম্ভীর্যের সহিত চেয়ে রইলাম। ভদ্রলোক একটা মোটা সাদা খাম এগিয়ে দিলেন আমার দিকে। খাম হাতে নিলাম। উনি বলে চললেন, সেই যে একবার আপনার ডিটেকটিভ স্কুলের সামনে থেকে একবার একসাথে ট্যাক্সিতে উঠেছিলাম, মনে আছে? আমার নাম অজিতেশ গিরি। আমার অফিসের সময় হচ্ছে, সময় না পৌঁছালে ব্যাটারা কাজে ফাঁকি দেয়। জানেনি তো ইট পাথরের ব্যবসায় কত হুজ্জুত, তাই এতে সব বিবরণ আমি লিখে রেখেছি। আমার ভয়ানক বিপদ মশাই, দেখবেন যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা বিহিত করতে। পুলিশের কাছে এ বিষয়ে গিয়ে কোনো ভরসা নেই, তাই আপনার কাছেই এসেছি। আমি আসি। আমি ঘাড় নেড়ে হাত তুলে আশ্বাস দিলাম। লোকটা চলে যেতেই হাঁপ ছেড়ে বাঁচলাম। যথারীতি সন্ধ্যায় অগ্নি ফিরল। সমস্ত ঘটনা ওকে বলে সিল করা মোটা খামটা ওর হাতে তুলে দিলাম। দুজন মিলে পড়লাম এবার খামটা নিয়ে। প্রথমত খামটা খুলতেই যে জিনিসটা হাতে এসে পড়ল তা হলো প্রায় 1 ডজন বুনো নেকড়ের মতো কুকুরের ছবি। সেগুলো অগ্নি যখন মন দিয়ে পর্যবেক্ষণ করছে, আমি দুপাতার চিঠিটা পড়া শুরু করলাম। অগ্নিবাবু, আপনি ছাড়া এই বিপদে কলকাতা শহরে আর কেউ আমার সাহায্য করতে পারবে কিনা জানি না, কারণ পুলিশের কাছে যাওয়ার মতো কেস এটা নয়, অথচ গুরুতর বটেই। উপন্যাসের গোয়েন্দা যদি বাস্তবে হতো তবে তার কাছেই ছুটে যেতাম বইকি, কিন্তু তা যখন সম্ভব না, আর ভাগ্য আপনার সাথে আমায় জুড়েছে, তাই ভাবলাম আপনার মতো ব্রিলিয়ান্ট লোকই এর কিছু একটা বিহিত করতে পারে। আমার কুকুর পোষার শখ। ব্রিডগুলো একটু আনকমন এবং মোস্ট ডেঞ্জারাস কাঙাজ প্রজাতি। টার্কি থেকে আনানোর সময় শুনেছিলাম ওদের ওখানকার লোকাল হায়নার সাথে ব্রিড করে বানানো, কিন্তু যাই হোক, আমার কুকুর কখনো কাউকে অ্যাটাক করেনি। ওদের ব্রিড হিংস্র হওয়ার জন্য সরকারের থেকে বিশেষ পারমিশন করানো আছে আমার। তাছাড়া প্রফেশনাল ট্রেনার দিয়ে ট্রেন করিয়েছি ছোট্ট থেকে, সুতরাং অযথা ওরা কাউকে অ্যাটাক করে না। কিন্তু যে ঘটনা এত বছরে ঘটেনি, সেই ঘটনাই এখন ঘটেছে। রাতে কেউ বা কারা এসে কাঙালসের খাবারে বিষ মিশিয়ে দুটোকে মেরে রেখে গেছে। দেখুন, ওদের খাবার সাধারণত দেওয়া হয় সন্ধেবেলায় এবং তারপরেই খাঁচা যে লক করা হয় তা খোলে পরদিন সকালে। চাবি থাকে ট্রেনারের কাছে। ট্রেনার দিন কয়েকের ছুটি নিয়ে বাইরে গেছে, তাই ওর জায়গায় একটা নতুন ছোকরাকে রাখতে হয়েছে। কিন্তু সেই বা এমন করবে কেন? আমি কিন্তু ওদের জন্য যত বলেন খরচ করতে রাজি। শুধু শুধু আপনি অপরাধীকে ধরে দিন। আর হ্যাঁ, আমার মনে হয়েছে পুলিশ জানলে মিডিয়া স্ক্যান্ডেল হবে, আর দিনরাত খুন রাজহানি ছেড়ে ওদেরই বার অবসর কই আমার কুকুরের খুনি খুঁজবে। তাই জন্যই আপনার কাছে আসা। আমার ফোন নাম্বার নিচে দিলাম, চিঠি পড়ে যোগাযোগ করবেন শীঘ্রই, এই আশা রাখি। এটুকু জানবেন, আমাদের পরিবার বড় বিপদে। ওদের যে হিংস্রতা দেখেছি তাতে মনে হচ্ছে একদল ক্ষুধার্ত লেপার্ড নিয়ে সংসার করছি ভাই। আপনাকে ভাই বললাম, তার কারণ আপনি অনেকটাই ছোট আমার থেকে। বড় দাদা ভেবে সাহায্য করবেন
এই আশা রাখছি। ইতি অজিতেশ গিরি। চিঠির পাঠ শেষ হতে অগ্নি বলল, লোকটা সত্যি বিপদে, বুঝলে ভাইয়া? বুঝলাম। এরপর কিছু না বলে নিজের তক্তপোষটায় গিয়ে লম্বা হয়ে পড়ল অগ্নি। আমিও কিছুক্ষণ এপাশ ওপাশ করে ফিরে এলাম। পরদিন থেকে আমার সিটিং দেওয়ার একঘেয়ে ডিউটি থেকে রেহাই মিলছে। সকালের দিকেই কখন যেন অগ্নি ফোন করে অজিতেশ গিরিকে ডেকে নিয়েছিল, কিন্তু অজিতেশ গিরি আসার আগে আমি তো বন্ধুর ঘরে ঢুকেই চমকে উঠলাম। সেই রুক্ষ সূক্ষ্ম চেহারার অগ্নি আজকে সকাল সকাল দাড়ি কামিয়ে ফ্রেশ হয়েছে। এই প্রথম মনে হলো অগ্নিকে দেখতে কিন্তু বেশ ভালো। কলেজ হোস্টেলের যে কোনো মেয়েরই পছন্দ হতে পারে। স্মার্ট অগ্নির আরেকটা রূপ আজকে দেখলাম। দেখি আজকে কফি কাপ আর ক্লাসিক দুইয়েরই বাড়াবাড়ি নেই। জিজ্ঞেস করতেই বললে, পয়সা ফুরিয়েছে হে, তোমার বন্ধু বড় লোক নয়, তোমারই মতন গরিব। দেখি অজিতেশবাবুর পকেট ঝেড়ে কতটা কি বেরোয়। বুঝলাম, গল্পের গোয়েন্দা আর বাস্তবের ডিটেকটিভ ট্রেনিং স্কুলের অধ্যয়নরত সাধের ডিটেকটিভের মধ্যে আকাশ পাতাল ফারাক। বেলা 9:30 দরজায় টোকা পড়ল। দরজা খুলতেই প্রথমে অজিতেশবাবু যেটা বললেন তা হলো, আরে বাবা, আপনারা ডিটেকটিভরা মশাই রোজ ভিন্ন ভিন্ন উচ্চতার হয়ে যান নাকি? আপনি হয়তো খেয়াল করেননি, আজ আমার পায়ে একটা ভারী বুট রয়েছে, কাল সেটা ছিল না। এই ক্ষণিক সময়ের ব্যবধানেই সত্যিই অগ্নি যে একটা হিল উঁচু গামবুট পায়ে গলিয়েছে আমিও খেয়াল করিনি। তবে ব্যাপারটা যে নিতান্তই সত্যিটা ঢাকার একটা চেষ্টা তার বুঝতে বাকি রইল না। কি বললেন মশাই? হ্যাঁ হ্যাঁ, তা বটে। আপনাদের রকম সকম বুঝে ফেললে আমাদের মতো ইতরও কি আর অজগর হয়ে উঠতো না? তা ইনি কি আপনার মিস্টার অজিত, তপেশ রঞ্জন অথবা মাই ডিয়ার ওয়াটসন জাতীয় কিছু? একদম ঠিকই আন্দাজ করেছেন। এনি আমার একান্ত বন্ধু সহদেব। চোর ডাকাতের মাঝে আজকাল একটু দেব সঙ্গ করছি, মানে সহদেব। তবে আমার বন্ধু কিন্তু না লেখক না ডাক্তার, সাদামাটা ইংরেজি অনার্সের ছাত্র। কি যে বলছেন, আপনার সাথে যে থাকবে সে সাধারণ। আচ্ছা, যাই হোক, এবার বলুন তো আমার কেসটা নিয়ে আপনি কি ভাবলেন? ভাবিনি, কতকটা বুঝেছি। এর মধ্যেই বুঝে ফেললেন? হ্যাঁ, ওই আন্দাজ বলতে পারেন কতকটা। আচ্ছা, একবার যাওয়া যায় আপনার ওখানে, মানে কাঙ্গালসগুলোকে একটু দেখতাম। অফকোর্স, কিন্তু আমি যে এখন অফিস যাচ্ছি। কোনো অসুবিধে নেই, আমরা গেলে একটু লম্বা সময়ের জন্যই যাব। ধরুন ওই একদিন কি দুদিন আপনার আতিথ্য গ্রহণ করলাম, কি কোনো সমস্যা নেই তো? বাহ, এ তো বেশ ভেবেছেন ভাই। ভদ্রলোক গদগদ হয়ে পড়লেন। তবে একবার ডান হাতের রোলেক্সটার দিকে চেয়ে উঠে পড়লেন তড়াক করে। হাত কচলে বললেন, আমার তো আবার জানেন মশাই ব্যবসার কাজ। বিদায় হওয়ার আগে টেবিলে একটা খাম রাখলেন ভদ্রলোক, এবারেরটা ব্রাউন। বললেন, কেস আমার সলভ হবে এই আশাই রাখছি। তবে না হলেও কলেজ পড়ুয়া এই আপনাদের মতো দুটি ছেলেকে তো আর এমনি খাটাতে পারি না, তাই এই সামান্য। কথাটা সম্পূর্ণ করার আগেই অগ্নি উঠে, আরে না না, এইটাই করতে যাচ্ছিল। আমি ওর কাঁধে হাত দিয়ে চেপে চুপ করিয়ে দিলাম। ভদ্রলোক বিদায় নিতেই যাচ্ছিলেন, এমন সময়, এক মিনিট। হ্যাঁ বলুন। ট্রেনারের কি হয়েছে জানতে পারলাম না তো। বোধহয় একটু অসুস্থ, ছুটি নিয়ে বাড়ি গিয়েছে। দরজা লক করে এসে একটু বকুনির সুরেই অগ্নিকে বললাম, উফ, তোমার বাপু সবটাতে বাড়াবাড়ি। পকেটে টান, অথচ স্বয়ং মা লক্ষ্মী নিজে পায়ে চলে আসছেন আর তুমি তাকে বাধা দিচ্ছ। অগ্নি কাঠের চেয়ারে শরীরটাকে এলিয়ে দিল। ভাবটা এই,
ধনম জনম সুন্দরীম কবিতাম ও জগদীশ এসব পার্থিব জিনিসের ওপরে গিয়ে আমরা বাঁচি। হ্যাঁ, ক্রাইম সলভ করি মনের তাগিদে, পেটের তাগিদে নয়। তবে এবার চোখ বুঝেই বলল, ট্রেনারের বিষয়ে এমন এড়িয়ে গেলেন কেন ভদ্রলোক? গন্ডগোল গন্ডগোল। আচ্ছা, যাই হোক, নিচে গিয়ে ওই রমেনদার দোকান থেকে বেশ কয়েকটা গরম গরম কচুরি আর জিলিপি নিয়ে এসো তো। আর সাথে জানোই তো, খাম খুলে দেখলাম গুনে গুনে 10,000 টাকা রয়েছে। তবে এবার ক্লাসিকের প্যাকেটটা আমি স্পন্সর করলাম। সকালটা ধোঁয়া ওঠা সুস্বাদু গরম কচুরি ও সবজি আর জিলিপি সহযোগে ভালোই কাটলো। আমার মেসে ফিরে টুকটাক কাজ মিটিয়ে বিকেল 4টের দিকে 3টে জামা আর গোটা 2 পাজামা ব্যাগে পুরে উপস্থিত হলাম অগ্নির মেসে। আজকাল আমাদের যাতায়াতটা প্রথম দরজা দিয়েই হওয়ায় মেসের মালিক বেশ খুশি মনে হলো। দিন 3 না ফেরার নোটিশ দিয়ে অগ্নি আর আমি রওনা দিলাম বালিগঞ্জ প্লেসের উদ্দেশ্যে। ভদ্রলোকের চিঠিতে ঠিকানা লেখাই ছিল, আর আজকাল জিপিএসের যুগে একটা ঠিকানা খুঁজে পাওয়া কি এমন ব্যাপার। ক্যাব থেকে নেমে যে দরজার সামনে উপস্থিত হলাম তার দেওয়ালের গায়ে সুন্দর ফলকে লেখা রয়েছে ওয়েলব্রুক ম্যানশন। লোহার দরজার ছোট ফোকরটা দিয়ে উকি মারতেই দারোয়ানের কঠিন কণ্ঠস্বর ভেসে এলো, কাকে চাই? অজিতেশ বাবুর অতিথি আমরা। উত্তরটা আমিই দিলাম। অগ্নি তখন ফটকের বৈচিত্র্যময় নকশার দিকে মনোনিবেশ করেছে। কয়েক মিনিট সময় লাগলো গেট খুলতে। সম্ভবত দারোয়ান অজিতেশ বাবুকেই টেলিফোন করে একবার কনফার্ম করল। তারপর অতি ব্যস্ত হয়ে দরজা খুলল। দরজা খোলার সাথে সাথে একজন ম্যানেজার গোছের ধোপদুরস্ত লোক এসে আমাদের বারণ উপেক্ষা করে আমাদের ব্যাগপত্র নিয়ে আগে আগে চলল। দুপাশে কেয়ারি করা বাগানের অজস্র 12 মাসি গোলাপ আর শিউলি ফুল ফুটে রয়েছে। মনটা ভরে উঠল। সত্যি বলতে দমদমের ওই এদো মেসে থাকতে থাকতে মনটা কেমন নির্জীব স্যাঁতস্যাঁতে হয়ে পড়ে। এমন পরিবেশ পেলে নিজেকেও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতো ভাবতে বেশ ভালোই লাগে। মোরামের রাস্তা এবং গাড়ি বারান্দা পেরিয়ে ঘরের সামনে উপস্থিত হলাম। হলের সিঁড়ির মুখেই দাঁড়িয়েছিলেন অজিতেশবাবু। আমাদের অজিতেশবাবুর জিম্মায় ছেড়ে ম্যানেজার ব্যাগ নিয়ে বাড়ির পেছন দিকে চলে গেলেন। আমাদের দেখে ভদ্রলোক বললেন, ওহো, দেখুন দেখুন, আমার কি চরম সৌভাগ্য, কারা আমার কুটিরে পায়ের ধুলো দিলেন। আসুন আসুন। কথাটা মাঝপথে থামিয়ে কতকটা ধমকের সুরেই অগ্নি চাপা গলায় বলে উঠল, দেখুন, সমস্যার সমাধান যদি চান তাহলে আমাদের পরিচয়টা একটু চেপেই যান। আমি বর্ণপুর থেকে আসছি, প্রকাশ রঞ্জন রায়, সিমেন্ট ডিলার, ব্যবসায়িক সম্বন্ধে। আর সঙ্গে ইনি মধুসূদন দত্ত, আমার বিজনেস পার্টনার। ঠিক আছে? ভদ্রলোকের হাবভাব দেখে মনে হলো ব্যাপার কিছু বুঝেছেন। চাপা গলায় এদিক ওদিক দেখে বললেন, বেশ বেশ, তবে কি মশাই বাড়ির কেউই? এখনও সেরকম কিছু বলবার সময় আসেনি। না না, ঠিক ঠিক, তবে আসুন আগে আপনারা কিছু মুখে দিন। খাবার দুপুরে খেয়েছিলাম বটে, তবে অজিতেশবাবুর মোহরকুঞ্জের মতো এমন প্রকৃতিবন্ধ উইলব্রুক ম্যানশনে এসে খাবার প্রস্তাব ফেলে দেব এমন বেরসিক আমরা নই। সুস্বাদু কফির সাথে 2-3 রকমের ভাজা এবং হরেক রকমের বিস্কুট কলাধ্যকরণ করে পুষ্ট হতেই হলো। অগ্নি নিজের প্লেট তাড়াতাড়ি শেষ করে বলল, অজিতেশবাবু, আপনি আমার এই বন্ধুটাকে একটু আশপাশটা ঘুরিয়ে দেখান।
আর আমি একটু রুমে গিয়ে মনোসংযোগ করব। বেশ বেশ। মণ্ডল। তখনের সেই ম্যানেজারটি আবার এসে উপস্থিত হলো এবং তার সাথেই প্রস্থান করলো অগ্নি। পড়ে রইলাম আমি এবং অজিতেশবাবু। এই নির্জনতার সম্পূর্ণ সুযোগ নিয়ে আমায় ঘুরিয়ে ফিরিয়ে নিজের বিলাসিতার বাহার এবং শখের বাগান দেখিয়ে বেড়াতে লাগলেন। বাড়ির পিছন দিকে অজস্র রকমারি দুষ্প্রাপ্য ফুলের বাহার। একদিকটায় সূর্যমুখী হলুদ হয়ে রয়েছে, সেই দিকটাতেই আমার চোখ আটকে গেল। মনে হলো যেন একটা থাবার দাগ। কয়েকটা দুমড়ে মুচড়ে পড়া সূর্যমুখী ফুলের মাঝখানে। আমার ভ্রু কুচকালেও ভদ্রলোককে বুঝতে দিলাম না কিছুই। হঠাৎ আরও একটা বিষয়ে নজরে পড়ল। সূর্যমুখী বাগানের পিছনে পাঁচিলের গায়ে একটা ছোট্ট দরজা। বোধহয় এদিকটা দিয়েই বাগান এবং কেয়ারির সামগ্রী আনানোর সুবিধে হয়। মুখ বুঝে অজিতেশবাবুর পিছু পিছু চলছিলাম। হঠাৎই একটা গুহা মতো জায়গা থেকে কিছুটা দূরে এসে থমকে দাঁড়ালেন উনি। আর সেই জায়গা থেকেই ওনার মহল ডান দিকে ঘুরে গেছে। এটা একদম পাঁচিলের কোণায়, আর সেটার উল্টো দিকেই দেখলাম দুতলা বাহারি গেস্ট রুম। আজ ওইখানেই আমাদের ব্যবস্থা করা হয়েছে। ভদ্রলোক ওদিকে না গিয়ে দেখলাম আমায় নিয়ে গেস্ট রুমের দিকে চলেছেন। এবার আর চাপতে না পেরে জিজ্ঞাসা করেই ফেললাম, আচ্ছা ওটা কি জিনিস? ভদ্রলোকের মুখটা শুকিয়ে গেল। মনে হলো যেন এমন জায়গায় আঘাত দিয়ে ফেলেছি যেখানে আগে থেকেই দগদগে ঘা। নিজেকে একটু সামলে নিয়ে বললেন, ওর জন্যই তো আশা মশাই। শুনতে পাচ্ছেন না চাপা শব্দ? কানে এসেছিল বটে, ঘর ঘর করে কোনো ভারী বস্তুকে যেন সিমেন্টের ফ্লোর দিয়ে বারবার টেনে নিয়ে যাওয়া হচ্ছে, সেই রকম একটা শব্দ। ভেবেছিলাম গুহার ভেতরে বুঝি অজিতেশ বাবুর লোহার সামগ্রী থাকে, সেখানেই মজুরেরা কাজ করছে। কিন্তু উনি বললেন, ওটাই আমার কাঙালসদের খাঁচা মশাই, ওখানেই তো কাণ্ড। যাক, অগ্নিবাবুকে সঙ্গে নিয়ে আমরা একসাথে ওদিকটায় যাবো একবার। চলুন এখন ওদিকে যাই। বলে সত্যিই আমাকে গেস্ট রুমের নিচের দিকে পৌঁছে দিয়ে বিদায় নিলেন। ঘরটাতে পা দিতেই আমার কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম। একটা লোক আমার মুখোমুখি এসে দাঁড়ালো। লোকটার এক পা খোড়া, লেংচে চলে, আর মাথা পুরো ফাঁকা, এবং ডান দিকের চোখের মণির বদলে একটা সাদা পাথর বসানো। নিজের থমথমে ভাবটা কাটিয়ে উঠতে যাচ্ছি, লোকটা দাঁত বের করে বলে উঠল, আমি আপনাদের কেয়ারটেকার, আসেন আসেন আমার সঙ্গে আসেন। এ যদি কেয়ারটেকার হয় তবে কেয়ার যে কি মধুর হবে তা কি আর বলে দিতে হয়। ঘরে ঢুকেই দেখলাম বাগানের দিকের লম্বা কাঁচের জানলাটায় পাশে পর্দার আড়ালে চুপ করে বসে সিগারেট টানছে অগ্নি। মনে হচ্ছে কিছু একটা বিষয় নিয়ে ভাবছিল। আমায় দেখে খানিকক্ষণ চুপ করে থেকে বলল, দরজাটা বন্ধ করে এদিকে এসে বসো। আলিশান শব্দটা বোধহয় এদের মতো লোকেদের জন্যই খাটে, না হলে ১,৫০০ স্কোয়ার ফিটের গেস্ট রুম বানায় কে? হ্যাঁ, তার ওপরে আবার সমস্ত আধুনিক প্রযুক্তিতে ভর্তি। উইলো কাঠের দামি দরজাটা বন্ধ করে গোদরেজের লক লাগিয়ে এসে বসলাম বিছানায়, অগ্নির মুখোমুখি। কিছু চোখে লাগলো? লেগেছে তো বটেই। হ্যাঁ, কি? তুমি গেলে হয়তো এর চেয়ে অনেক বেশি কিছু জানতে পারতে বা দেখতে পারতে। আমি গেলাম না, তার কারণ কেয়ারটেকারের সাথে একটু আলাপ জমানোর ছিল। তুমি কি জানতে যে ওই লোকটা এখানেই থাকবে? আশা করেছিলাম। যাই হোক, তুমি বলো। হ্যাঁ, ওই কোণার দিকে যে সূর্যমুখী বনটা দেখা যাচ্ছে
সেখানেই নরম মাটিতে একটা থাবার দাগ। হতে পারে কুকুরগুলোকে হয়তো চড়াতে বের হয়েছিল। সবগুলো তো এখনো ম্যানিটার হয়ে যায়নি। কিন্তু যেখানে কেয়ারটেকার নিজেই বেপাত্তা, সেখানে এই বিপজ্জনক জীবগুলোকে কে বার করবে? জানো তো, জানোয়ারকে বাইরে বার না করলে আরও ভয়ানক হয়ে ওঠে ওরা। যাই হোক, তারপর বলো। তারপর ওই দিকে ঝোপের আড়ালে একটা ছোট্ট দরজা আছে। আমার কেন জানি মনে হলো সেটা এমনিতে ব্যবহার হয় না, কিন্তু 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 কি? কিন্তু বিশেষ প্রয়োজনে ব্যবহার হতেও পারে। গুড। এবার সেই বিশেষ প্রয়োজনটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আজকে সারা রাত পাহারা দেব আমরা। আমাদের কথার মধ্যেই দরজায় সুমধুর বেল বাজল। বড় লোকের এই মজা, তাদের সবটাই মসৃণ। তাদের থাকা, খাওয়া, সাজ পোশাক, কলিং বেলের আওয়াজ, এমনকি ক্রাইম পর্যন্ত। কেবল ওদের দামি গাড়ির হর্নগুলো যদি একটু মধুর হতো। গেট খুলে অজিতেশ বাবুকে নিয়ে এলাম। তখন পশ্চিম আকাশে অল্প রং ধরেছে। আমাদের দোতলার গেস্ট রুমের বিশাল কাঁচের জানলা দিয়ে কেমন একটা স্মৃতিমধুর আবহ ছড়িয়ে পড়ছে। এমন পরিবেশে রসিক হৃদয় বিয়োগের সুর বাজে। আর আমরা প্রস্তুতি নিচ্ছি কতগুলো বুনো কুকুরের রোমকূপে মিশে থাকা হাড় হিম রহস্যের মধ্যে অবগাহন করার। পরবর্তী কয়েক মিনিটের মধ্যেই আমরা নিচে পৌঁছালাম। বাগানে মালির দল কাজ করছিল। সকলকে শুনিয়ে অজিতেশ বাবু বললেন, প্রকাশবাবু, আপনার সবটাতেই বিজনেস। আহা, বাঙালি মশাই বিজনেস পেপার নিয়ে তো বসবই। তার আগে আমার কুকুরের কালেকশনটা একবার দেখবেন না? রতন, মন্টুকে ডাকো তো। রতনের ডাকে একটা অল্প বয়সী ছোকরা দৌড়ে এলো। কি হয়েছে বাবু? শোনো, এনারা ব্যবসার কাজে অনেক দূর থেকে এসেছেন। তা আমার কুকুরের কালেকশনটা একটু দেখিয়ে আনি। তুমি গেটটা খুলে দাও। আর খাবার দাবার সময় মতো দিয়েছিলে তো? আগে হ্যাঁ। লাজুক ছোকরা আগে আগে চলেছিল আর আমরা পিছে পিছে। অগ্নি ছোকরার সাথে আলাপ জমানোর জন্যই বোধহয় বলল, তুমি তো বেশ পাকাপোক্ত হে মন্টু। তা তোমার ভয় টয় করে না? ভয়? ভয় কিসের? না মানে এতগুলো ভয়ানক কুকুর, আমার তো ভেবেই কেমন ভয় লাগছে। তাই একটু করতো যখন শুনেছিলাম ট্রেনার। ট্রেনার? ট্রেনার? ট্রেনার কি? এ ছোকরাও বেশ পাকা, বুঝলেন কি না? আচ্ছা, তা মন্টু, আমারও কিন্তু কুকুরের শখ। আমার কুকুরটা যখন মারা গেল। আপনার কুকুর মারা গিয়েছিল নাকি? হ্যাঁ। এদিকেও তো। কি, কুকুর মরেছে? হ্যাঁ, সেদিন রোজকার মতো খাবার দিলাম। সকালে দরজা খুলে দেখি দুটো জানোয়ার মরে পড়ে রয়েছে। কি খারাপ ব্যাপার। আমরা গুহার মুখে পৌঁছালাম। গুহার মুখে সবচেয়ে বাইরের দরজাটা পুরো নিরেট লোহার। সেটা খুলে সিঁড়ি বেয়ে গলিপথে নামলেই জেলখানার মতো ব্যাপার। মধ্যিখানে লোক চলাচলের প্যাসেজ এবং ডান দিক বাম দিকে লোহার গারদে ভিতরে আটকে আছে এক একটা হিংস্র জন্তু, এবং সেগুলি রাগে গড় গড় করছে। শেষের দিকে বোধহয় দুটো খাঁচা খালি। হঠাৎই একটা এমন ভয়ানক ব্যাপার ঘটল যে ভয়ে কলজে একেবারে মুখে উঠে আসার উপক্রম হলো। এতক্ষণ সিমেন্টের গুহার ভেতরে দুহাত ছাড়া ছাড়া সিলিংয়ে ঝোলানো ছিল উজ্জ্বল ওয়ার্ম ইলেকট্রিক বাতি। এরপর তারা সবগুলো গেল একসাথে নিভে, এবং সাথে সাথেই সেই বদ্ধ গুহার ভেতরে সবকটি ভয়ানক জঙ্গলি নেকড়ের দল তাদের নররক্তের পিপাসা চরিতার্থ করার উদ্দেশ্যে সম্মিলিত স্বরে প্রচণ্ড ঘেউ ঘেউ জুড়ে দিল। আমার তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। সেই সঙ্গে অজিতেশবাবু নিজেই কেমন যেন একটা
আর্তনাদ করে উঠলেন ভয়। কিছু সেকেন্ড মাত্র, কিন্তু মনে হলো বেশ কয়েক বছর আমরা যেন সেই ভয়ানক গুহায় বন্দী। কেমন একটা দমবন্ধ ভাব লাগছে। কুকুরের পটকা গন্ধ এবং চিৎকারে মনে হচ্ছিল পাগল হয়ে যাব এবারে। ওদের একটাও যদি একটু ছাড়া পায় তাহলে আমার মতো একটা মানুষকে হজম করতে বেশি সময় নেবে না বোধ করি। অন্ধকারে কুকুরের চোখ চলে, চারদিকে অজস্র আগুনের গোলার মতো জোড়া জোড়া চোখ লেলিহান ক্ষুধার্ত দৃষ্টিপাতে চেয়ে রয়েছে আমাদের দিকে। ওদের শরীরের বোটকা গন্ধ আর লালার ঘ্রাণ আমাদের ভিতরে কেমন একটা আদিম মৃত্যুর স্মৃতি জাগিয়ে তুলেছে। মন যখন প্রায় বিকল হয়ে পড়েছে তখন একসাথে দপ করে সবগুলো আলো ফিরে এলো। সেই ছোকরা হন্তদন্ত হয়ে হাঁপাতে হাঁপাতে এসে খবর দিল লাইন কেটে গেছিল। মনে মনে বললাম, লাইন নয়, আর একটু হলে আমার প্রাণটাই কেটে যাচ্ছিল শোয়ার। আমার এবং খোদ অজিতেশবাবুর জামা কাপড় তখন একেবারে শ্রাবণের ধারায় ভিজে চুপচুপে। কিন্তু একটা ব্যাপারে খটকা লাগলো, যখন বাতি নিভে গেছিল অগ্নি অজিতেশবাবুর সামনে সবার আগে। এখন দেখছি সে আছে সবার পিছনে, অর্থাৎ আমার পিছন দিকে। তবে এই ভয়ানক অন্ধকারেও কি ও উদ্দেশ্য চরিতার্থ করার কিছু খুঁজে পেল? অজিতেশ বাবুকে দেখে মনে হলো বেশ একটা স্ট্রেস নিয়েছেন। কুকুরের গুহা আর পুরোটা ঘোরার প্রয়োজন হলো না। নিঃশব্দে আমরা বাইরে এসে দাঁড়ালাম। একটা চাকর এসে খবর দিল ডাইনিংয়ে আরেক প্রস্ত চা প্রস্তুত। একটু যে অপেক্ষা করতে হবে অজিতেশবাবু, আমার বন্ধুটি একটু কাবু হয়ে পড়েছে। আমরা বরং একটু কাপড় জামা বদলে আসছি। আর মন্টু, সেদিনও কি অন্ধকার হয়ে গিয়েছিল কুকুরের ঘরে? না বাবু, মানে আমি তো ঠিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুমিয়ে পড়ে থাকবে। ঠিক আছে ঠিক আছে। বেশ বেশ। রুমে পৌঁছে দরজা বন্ধ না করা পর্যন্ত একটা কথাও বলল না অগ্নি। এবারে সে আমার হাতে একটা চিরকুট ধরিয়ে দিল। দোমড়ানো মোচড়ানো ছোট্ট চিরকুটটা মেলে ধরে দেখলাম পেন্সিল দিয়ে লেখা, বড় বিপদ, বাঁচান। এর মানেটা কি? এই কারেন্ট অফটা প্রি প্ল্যান্ড। বিপদ তো বুঝলাম, কিন্তু কার থেকে কার বিপদ সেটাই বুঝতে হবে। চিরকুটটা তোমায় কে দিল? অন্ধকারে ঠিক ধরতে পারলাম না, একটা সন্দেহ আছে। যাকে ছাড়ো, চলো অজিতেশবাবুর চায়ের অফারটা স্বীকার করা যাক। এদিক সেদিকে নানান গল্প করে সেদিন সন্ধ্যায় চা এবং ডিনারটা জমে উঠল। অগ্নির মধ্যে দেখলাম কেমন যেন একটা গা ছাড়া ভাব। সে কেসের বিষয় ছেড়ে রাজনীতি নিয়ে পড়ল এবং আমি সুস্বাদু মাটন কারিতে মনোসংযোগ করলাম। তবে খাওয়াটা যেহেতু অজিতেশবাবুর খাস মহলের ডাইনিংয়ে হচ্ছিল, তাই বাড়ির বাকি লোকগুলোর সাথেও পরিচিত হতে পারলাম। ওনার সুন্দরী স্ত্রী জয়া দেবী, বছর 38-এর সুশ্রী মহিলা, এবং 6 বছরের শিশুপুত্র কোমল। কিন্তু ওদের মুখেও কেমন যেন একটা মেঘের ছায়া। তবে জয়া দেবীকে দেখে মনে হলো আমাদের আশায় উনি খুশি হয়েছেন, যদিও উনিও জানেন না যে আমাদের আসল পরিচয়টা কি। রাত 9টার মধ্যেই ডিনারের পর্ব শেষ করে লন পেরিয়ে আমরা দুজনেই ফিরছিলাম। কুকুরের গুহার সামনে পৌঁছতেই আবার বুকটা কেমন যেন ছ্যাদ করে উঠল। সেই চাপা গুড়গুড় গর্জন সমানে চলেছে। হঠাৎ মনে হলো, আচ্ছা
কুকুরগুলোকে কি খেতে দেওয়া হয়? অগ্নিকে বিষয়টা জিজ্ঞেস করতেই ও বলল, এতদিন কি হতো জানি না, তবে তবে আজকাল মনে হচ্ছে নরমাংসতেই ওদের ক্ষুধা মিটছে কারোর কারোর। ব্যাপারটা মজা করে বলল কিনা জানি না অগ্নি, তবে এই কদিনের পরিচয়ে আমার এই অসমবয়সী বন্ধুটির ওপর ভরসা করতে পেরেছি। এইটাই যা রক্ষে, না হলে হৃদকম্পনে নিশ্চয়ই শরীর ত্যাগ করতুম এতক্ষণে। আর এখানে শরীর ত্যাগের অর্থই হলো না, আর ভাবতে ভালো লাগছে না। পকেটে হাত দিয়ে দেশলাইয়ের খোঁজ করতে গিয়ে একটু ডান দিকে ফিরেছিলাম বোধহয়। চোখের কোণায় উপরের জালনায় কি একটা দেখে যেন শরীরের শিহরণ দিয়ে গেল। পুরো বাগানটা মৃত্যুপুরীর মতো অন্ধকার, শুধু পাঁচিলের কোণে কোণে এক একটা ওয়াম বাতি জ্বলছে। তাতে আরও ব্যাপারটা দুরূহ হয়ে উঠেছে। আর এই নিশুতি অন্ধকারের কারণেই বোধহয় চোখটা আরও বেশি করে ওদিকের খাস মহলের দোতলার কাঁচের জানলাটায় গিয়ে আটকে গেল। একটা নিপাট ফর্সা নারীর শরীর, কোমল এবং মসৃণ, বুকের কাপড় খসে পড়েছে, কাঁচের সাথে লেপ্টে দাঁড়িয়ে এক দৃষ্টে আমাদের দিকে চেয়ে রয়েছে। একবার নয়, দুবার দেখলাম। উত্তেজনায় অগ্নির হাত চেপে ধরতেই সে বলল, অনেক আগেই দেখেছি, উনি জয়া দেবী। আসলে কেস সলভ করতে আসলে একাদশী পালন করতে হয়। মনে মনে ভাবো এখন আমাদের একাদশী। এরকম অনেক প্রলোভন আসবে, তার যে কোনো একটাই ইনভলভ হয়েছ কি মরেছ। চুপচাপ মাথা নিচু করে চলে এলাম আমাদের গন্তব্যে। রুমে এসে অজিতেশকে কল করলো অগ্নি। আচ্ছা, কুকুরের খাবার কি ল্যাব টেস্ট করিয়েছিলেন? মানে যে খাবার খেয়ে ওরা মারা পড়লো? না, সেসব তো কিছু জানা নেই। বুঝলাম, ঠিক আছে, রাখছি। ফোনটা কেটে দিল অগ্নি। এরপর লাইট বন্ধ করে কিছুক্ষণ শোয়ার ভান করে উঠে পড়ল ও। আমাকে বলল, ঘুমটা তোমার হালকা হওয়া প্রয়োজন, অর্থাৎ একবার ঠেলা দিলেই যেন উঠে পড়ো। মনে মনে ভাবলাম, একে জঙ্গলি শিকারী কুকুরের ভয়, তার উপরে ওই মহিলার দৃশ্য, ঘুম কি আর আসে? তবে ঘুম এলো। এমন নরম গদি যে সে উষ্ণ আলিঙ্গনে আমায় তার গ্রাসে নিয়ে চলল। অগ্নির সেসবের বালাই নেই, সে ঠায় বসে রইল জালনায়। নাক ডাকতেও শুরু করেছিলাম বোধ হয়। হঠাৎই একটা জোরে ঠেলা লাগলো, সঙ্গে সঙ্গে চোখ কচলে উঠে বসলাম। চাপা গলায় অগ্নি বলল, একবার জানলার দিকে দেখো। ঘুম ভাঙা চোখে যা দেখলাম তাতে মনে হলো, কেনই বা দেখলাম, না দেখলেই বা কি ক্ষতি ছিল। দেখলাম দুটো লম্বা লোক ঘোরাঘুরি করছে কুকুরের গুহার আশেপাশে, হাতে পেন্সিল ব্যাটারির টর্চ। সেটার ফোকাস পড়ল গুহার বাম পাশের দেওয়ালে। সেদিক থেকে যেন মনে হলো সরাসরি খাঁচার ভিতরে একটা এন্ট্রি পয়েন্ট রয়েছে। দুজনের মধ্যে কি যেন ইশারা হলো, তারপরেই একটা কাকে যেন ছুঁড়ে ফেলে দেওয়া হলো একটা শিকারী কুকুরের খাঁচার মধ্যে। যাকে ফেলা হলো তার আকার বিশেষ বড় মনে হলো না, ছোটোখাটো বাঁধা ছাদা গোছের একটা মানুষ। হ্যাঁ, মানুষ, এবং জীবন্ত। তা বোঝা গেল, কারণ ব্যাটারি টর্চের আলোয় বাঁধা অবস্থাতেও তার কাতর ছটফটানি দেখে মুহূর্তে কুকুরদের একটা সম্মিলিত উল্লাস ভেসে উঠল, এবং কয়েক মুহূর্ত পর আবার নীরব। তারপর বদ্ধ ঘরে আমাদের সম্পূর্ণ রাত যে কিভাবে কাটল তা আমরাই জানি। ছায়ামূর্তিগুলো মুহূর্তে অন্ধকারে মিশে গেল, এবং জানতেও পারল না
যে আরও দুটো ছায়ামূর্তি সেই অন্ধকারের বুকে আশ্রয় নিয়ে তাদের কাজকর্ম প্রত্যক্ষ করছে। বাকি রাতে পায়চারি করে সিগারেট পোড়াতে পোড়াতে অগ্নি একটা মাত্রই কথা বলেছিল, আজকে যদি একটা রিভলভার থাকতো। একটা আগ্নেয়াস্ত্রর বড় অভাব হে। কিন্তু থাকলেই বা কি হতো এই রহস্যের সমাধান? অবশ্য এ কথা আমি আর বলিনি অগ্নিকে। পরদিন ভোর থাকতেই কোথায় যেন চলে গেল অগ্নি। সকালের খবরের কাগজে নিষিদ্ধ পল্লীর আরও একটি যুবতী নিখোঁজ হওয়ার খবর এলো। বুকটা কেমন যেন করে উঠল। অগ্নি সারাদিনেও এলো না, এমনকি রাতেও না। বন্ধুকে ছাড়া এই স্বর্গপুরী শ্মশানপুরীর মতো বোধ হতে লাগলো। রুম থেকে বেরোলাম না। ব্যাগে যে দু একটা ফালতু ম্যাগাজিন এনেছিলাম সেগুলির মধ্যেই ডুবে থাকার চেষ্টা করলাম। সেই কানাখোড়া লোকটার সামনে এসে যেন না পড়তে হয় সেই ভয় নিচেও যায়নি। খাওয়ার অন্য একটা চাকর এসে দিয়ে গেছিল সময় মতো। রাতে পাহারা দিতে দিতে কখন যে সোফায় গা এলিয়ে দিয়েছিলাম খেয়াল করিনি। ঘুম ভেঙে গেল একটা কোমল উষ্ণতার আবেগে। আমার কপালে কার যেন একটা হাতের স্পর্শ। আমি আধো ঘুমের মধ্যেও নিশ্চিত সে হাত অতি কোমল। সে হাতে শাখা পোলা আছে। চোখ চাইতে গিয়েও পারলাম না, কারণ যে এসেছে সে তার উষ্ণতায় আমার চোখ দুটো হাতের তালু দিয়ে চাপা রেখে বন্ধ করে দিয়েছে। হঠাৎই গলার মধ্যে একটা তীব্র চাপ অনুভব করলাম। মনে হলো যেন দম বন্ধ হয়ে যাবে। আমার চোখ ঢেলে বেরিয়ে আসছে। মনে মনে সেকেন্ড গুনছি। মনে পড়ছে আমার ছোট্ট টালির চালের বাড়ি, সুখের সংসার, মেসের বন্ধুরা। আর কি কখনো যেতে পারবো ওদের কাছে? ঠিক কত সেকেন্ড যেন লাগে একজনের শ্বাস রোধ হয়ে মৃত্যু হতে? 25 সেকেন্ড থেকে 1 মিনিট, কারো কারো তো তার আগেই হয়। আমার গুনতি কেমন যেন গুলিয়ে যেতে লাগলো। কপালের দুপাশের শিরা ফুলে উঠেছে। চোখের সামনে অন্ধকারে অজস্র আলোর ফুলঝুরি। হঠাৎই একটা দমকা বাতাসের মতো এক রাশ অক্সিজেন নাক মুখ দিয়ে শরীরের ভেতরে প্রবেশ করল। যেন এক রসাতলে তলিয়ে যাচ্ছিলাম, যে জগতের সব কিছু আপেক্ষিক। হঠাৎ করেই যেন ফিরে এলাম মাটির জগতে। কানের সামনে চাপা গলায় ভেসে এলো এক ডাকিনীর চিৎকার। বেশি শিয়ানাগিরি করতে গেলে এভাবেই জ্যান্ত কুকুর দিয়ে খাইয়ে দেব। আমার সাথে লাগতে এসো না, বুঝেছ? আমার সাথে লাগতে এসো না, শেষ করে দেব। গলায় কাঁধে অজস্র যন্ত্রণা। কেমন একটা অবশ হয়ে পড়েছি। যা শুনছি, যা বুঝছি, যা জানছি, জানি না এর কতটা সত্যি। আমার মস্তিষ্কের ভেতরে অসহ্য যন্ত্রণা ও অপার ক্লান্তি। ধীরে ধীরে আমি তলিয়ে যেতে লাগলাম অতলে। বেলা 11টার সময় যখন ডাক্তার এলেন তখন আমার ঘুম ভাঙল। প্রথম দর্শনেই যাকে দেখা গেল এবং দেখে খুব খারাপ লাগলো সে হলো অগ্নি। অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে আছে। আমি হেসে হাতের ইশারায় তাকে বললাম যে আমি বেশ আছি। ডাক্তার বিপদহীনতার কথা নিশ্চিত করে বিদায় নেওয়ার পর যার মুখটা সবার আগে দেখলাম তিনি হলেন অজিতেশবাবু। মানুষটাকে এত বিপর্যস্ত আগে কখনো দেখিনি। আমার পাশে এসে হাত দুটি ধরে বললেন, আমার কারণে আপনাদের বিপদ ঘটল ভাই।
আমি আপনাদের বিপদের কারণে দায়ী। সেদিন যদি নিজে গায়ে পড়ে ডেকে না আনতাম, কিন্তু কিন্তু আমার ধারণা ছিল বিপদ হতে পারে কুকুর থেকে, যারা খাঁচায় বন্দি। এখন দেখছি বিপদ ঘরের মধ্যে। কে বা কারা যে এ কাজ করছে। এমনিতে ঘুম আমার হালকা, কিন্তু কাল রাতে আমি আপনাদের মুক্ত করছি। চাইলে আপনারা যেতে পারেন, এদিকে যা হওয়ার হবে। ঠিকই বলেছেন অজিতেশবাবু, এরপর আর এ বাড়িতে থাকা যায় না, যেতে হবে। তবে একটা কাজ করুন, বিকেলের দিকে একটা গাড়ি ঠিক করুন, আর ড্রাইভারকে বলে দেবেন যাতে আমার এই বন্ধুটিকে হোস্টেলে ছেড়ে দেয়। আর আপনি? কেস আমার সলভ করা হয়ে গেছে, আমিও যাব। তবে আমার একটা বিষয়ে এখনও সুরাহা করা বাকি রয়েছে। আমার এই বন্ধুটির ওপর কে বা কারা হাত দিল তার একটা হিসেব করতে হবে আমায়। সে তো খুব সাধারণ। যে বা যারা আমার কুকুর মেরেছে তারাই হয়তো ওনাকে ঘায়েল করতে চেয়েছে। হয়তো বুঝে গেছে আপনাদের পরিচিতি। আপনি আমায় নামটা বলেই আসতে পারেন, বাকি আমি দেখে নেব। আমি নিজেই যখন আপনাকে অব্যাহতি দিচ্ছি, আপনি নিশ্চিন্ত হন। নিশ্চিন্ত তাতেও হতে পারলাম না মিস্টার, কারণ একদিন কেসটা শুধু আপনারই ছিল, মানে আমার কাছে প্রফেশনাল। কিন্তু এখন বিষয়টা একটু পার্সোনাল হয়ে গেছে। আর অঙ্কের নিয়মই তাই, ক্যালকুলাস এত তাড়াতাড়ি মিলে গেলে ভাবতে হবে যে কোথাও একটা গোজামিল রয়েছে, ভেতরে রয়েছে একটা বিরাট ফাঁক। যাই হোক, আমি পালাচ্ছি না, শেষ হিসেবটা মিলিয়েই যাব। দেখা যাক জালে আনতে পারি কিনা। অগ্নির জেদে ভদ্রলোক কতটা আশা পেলেন ঠিক বোঝা গেল না, তবে একবার ওনার শান্ত চোখ দুটো ওই কাঙ্গালাসদের মতোই ধক করে জ্বলে উঠল। তবে সে এক মুহূর্তের জন্য। উনি চলে গেলেন। যাওয়ার সময় আমার দিকে একটা কঠিন দৃষ্টিপাত করে গেলেন। মনের জোরে দুপুরের দিকে খাড়া হয়ে উঠলাম এবং শ্বাসনালীতে অসম্ভব ব্যথা নিয়েও প্রথমে যে কথাটা বললাম তা হলো, আমি পালাচ্ছি না অগ্নি, আমি পালাচ্ছি না। সে কি? হ্যাঁ হ্যাঁ, মানে ভয় আমি পাই না অগ্নি, ভয় পাই না। এর বিহিত না করে যদি বেঁচেও থাকি তাহলে তা হবে কেঁচোর জীবন। আর এই ঘটনার পর থেকে একেবারে তোমার সঙ্গে আমার সম্বন্ধটাও হয়ে উঠল শাশ্বত। জয় হোক তোমার। কিন্তু কাল রাতে যারা এসেছিল তারা আমার ডায়েরিটা নিয়ে গিয়েছে, অর্থাৎ এটা সত্যি ওদের কাছে আর কিছু গোপনীয় নেই। এবার লড়াইটা হবে সম্মুখ সমরে। কিন্তু দরজা তো ভেতর থেকে লক করা ছিল, ওরা কিভাবে এলো? সেকেন্ড চাবি, একমাত্র সেকেন্ড চাবি দিয়েই সেটা নির্বিবাদে সম্ভব। সেই সেকেন্ড চাবিটা কার কাছে থাকে? যে কারোর কাছে হতে পারে, মালিক চাকর থেকে শুরু করে কেয়ারটেকার। সম্ভব। চলো একটু বাগান থেকে বেরিয়ে এসে যাক। আচ্ছা, একটা বিষয় ভেবে দেখেছ? দুটো কুকুরকে কেউ কেন মারতে যাবে? আর আমাদেরকে এই বাড়ি থেকে ভাগানোর জন্যই বা তারা তাড়াহুড়ো করছে কেন? বাগানের সেই ছোট্ট লোহার দরজাটা তার কাছে এসে উপস্থিত হলাম। হঠাৎই একটা বিষয় মনে হলো। আচ্ছা, যদি তোমার মনে হয় যে পতিতাদের খুন আর এখানকার কুকুরের রহস্যের মধ্যে মিল আছে, তবে আশেপাশে সিসি ক্যামেরা কেন চেক করছো না? তোমার তো লালবাজারের সাথে ভালো সম্বন্ধ আছে, তাই না? তুমি কি ভাবছো আমি করিনি? আমি বালিগঞ্জ আউটপোস্টের কন্ট্রোল রুমে বসেই কাল দিনরাত কাটিয়েছি। তা কিছু পেলে নাকি? সেই সময় মনে হলো ওপাশের বাগান থেকে কেউ যেন সরে গেল। আমি কিছু বলতে যাব অগ্নিকে, এমন সময় দেখি সে এক ছুটে সেদিকটায় গিয়ে কাকে যেন খপ করে ধরে ফেলেছে। পালাবি কোথায় বেটা? আর পালাতে হবে না, ধরা পড়ে গেছো তুমি। বল এবার কেন আড়ি পাচ্ছিলিস? বলেই
সেদিনের সেই ছোকরা চাকর মন্টুকে দেখলাম মাটিতে ফেলে অগ্নি বেশ ঘায়েল করে ফেলেছে। হঠাৎই ওপরের খোলা জালনা দিয়ে জলতরঙ্গের মতো কলহাস্য প্রবাহ বয়ে এলো। বলি মারুন ব্যাটাকে। ব্যাটা যেদিন থেকে এসেছে দিনে রাতে ওই করে চলেছে, হয় নজরদারি না হয় আড়ি পাতা। হ্যাঁ, এই ব্যাটাই হলো কুকুর খুনি। আমি প্রমাণ পেয়েছি। তোকে তো আমি জেলে পড়বই। সজল চোখের মন্টুকে দেখে আমার কেমন যেন মায়া হলো। তাহলে সত্যিই অগ্নি বুঝে ফেলেছে। আরও কয়েক ঘা দিয়ে ওকে বেশ ধমক দিয়ে বিদায় করে ওপরের দিকে চেয়ে অগ্নি আদিক্ষেতার সুরে বলল, আরে মিসেস গিরি, তা আপনার সাথে একটু কথা বলা যায়? আমার সাথে? তা আপনার মতো ব্রিলিয়েন্ট মানুষ আমার মতো ছাপোষা একজনের সাথে কথাই বা কেন বলবে শুনি? ছাপোষা তো আমিও। এই দেখুন না, এই অসতর্কতার কারণে আমার এই বন্ধুটিকে অযথা নিজের প্রাণ হারাতে হতো। তাই এবার হলে কিছু একটা তো করতেই হবে। তা এই বিষয়ে আপনার সাথে একটু কথা ছিল। তা আসুন আসুন, উপরের ঘরেই আসুন। আমার মুখের অবস্থা দেখেই বোধহয় অগ্নি চাপা গলায় বললে, আসো আসো, আমার সাথে এসো, এসো আমার সাথে এসো। রাতের আধারে যা স্পর্শ পেয়েছো তাকে দিনের আলোয় একবার দর্শন করে নাও। আবার সেই হল পেরোলাম। পেঁচানো সিঁড়ি বেয়ে দোতলার বিশাল ঘরটায় প্রবেশ করে কেমন যেন একটা মোহগ্রস্ত হয়ে পড়লাম। এই যেন ঠিক কোনো বলিউড অভিনেত্রীর স্টুডিও অ্যাপার্টমেন্ট। একদিকের সোফায় আমরা বসলাম। সুস্বাদু কফি এলো। মহারানী বসলেন আমাদের মুখোমুখি খাটে। অগ্নি একদম সরাসরি বিষয়ে চলে গেল। তা মিসেস গিরি, আপনার বোধহয় কাল রাতে ঘুমটা বিশেষ ভালো হয়নি, তাই না? কেন বলুন তো? আপনার চোখের তলায় মনে হচ্ছে একটু স্পট পড়েছে। মেয়েদের এক রাত না ঘুমালে চোখের কোণে কোনো স্পট পড়ে না গোয়েন্দা মশাই। এর থেকেই বোঝা যাচ্ছে আপনার নারী চরিত্র অভিজ্ঞতা কম। আমার স্পট বহু বছরের না ঘুমানোর ফল। কেন? বলছি, স্বামী স্ত্রীর পার্সোনাল বিষয়ে কি আপনাকে জানতে হবে? কি বলতে চান বলুন। জানতে তো আমিও চাইছিলাম না, কিন্তু ঘটনাচক্রে আপনার ডান হাতের ওপরে একটা নখের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। হিসেবগুলো কেমন মিলে যাচ্ছে, তাই না? মিলে যাচ্ছে কারণ আপনারা ইডিয়ট। কিন্তু এটা বুঝলাম যে কুকুর মারার পেছনে একটা মানুষের বুদ্ধিমান হাত রয়েছে, আর সেই হাতটা কিন্তু বেশ কোমল। কি বলতে চাইছেন নাকি? কিছুই না, তবে এটাও তো হতে পারে যে মন্টুকে বিষ দিতে আপনিই বলেছিলেন। হঠাৎই পর্দার আড়াল থেকে কে যেন সরে গেল। অগ্নি বেরিয়ে গেল দ্রুত, কিন্তু না, যে ছিল বা যে গেছে সে ভীষণ চতুর। অগ্নি ফিরে আসার পর মহিলা বলল, আপনাদের প্রতিদ্বন্দ্বী কিন্তু বড় চতুর, সামনে থাকবেন। আর আমায় বাঘ মানাতে আপনাদের বস ওই গিরিও পারেনি, আপনি পারবেন ভেবেছেন? সামলে তো থাকতেই হবে, চলি। ফেরার পথে আরেকবার আমরা কুকুরের গুহার কাছে গেলাম। অগ্নি বারবার চারপাশে ঘুরে ঘুরে কি যেন দেখতে লাগলো। ভেতরে যাওয়ার ইচ্ছে আছে নাকি? আমার কথা বিন্দুমাত্র গ্রাহ্য না করে মাটিতে মুখ লাগিয়ে কুকুরের মতোই কি যেন শুকতে লাগলো অগ্নি। খানিক পরে উঠে পড়ে বলল, সুড়ঙ্গ। কলকাতার বুকে সুড়ঙ্গ? ওই মহিলাটা তোমার ঘাড় মটকানোর সাথে সাথে মাথাটাও মটকে দিয়েছে নাকি? তা একটু মুটকেছে বই কি। দেখো এদিকটা। দেখলাম সুড়ঙ্গের পিছন দিকে ঘাস জমি অনেকটাই খাবলা মেরে উঠে গেছে এবং সেখান থেকে মাটির নিচে একটা অন্ধকার গহ্বর দেখা যাচ্ছে। এর ভেতরে এখন কিছু নেই, তবে আজ রাতটা জমবে মনে হচ্ছে। চলো ফিরে যাই। তখন বিকেল 5টা। আমার পিলে চমকে অগ্নি আরও এক ভয়ানক খবর শোনালো। আমি একটা কাজে যাচ্ছি, আমার ধারণা আজকে একটা কাণ্ড ঘটবেই, কারণ ম্যান ইটারকে বেশি দিন ক্ষুধার্ত রাখা চলে না। তুমি সন্ধ্যের পর ওদিকে ওই জাম গাছটার পেছনে লুকিয়ে থাকবে, আমিও আশেপাশেই থাকবো পুলিশকে নিয়ে। ভয় পেও না, বিপদ বুঝলেই আমি ঝাঁপিয়ে পড়ব। আচ্ছা, অজিতেশ বাবুকে তো দেখছি না,
দেখবে দেখবে, সব কিছুই দেখবে রাতে। শরীর খারাপের জন্য রাতের খাবার নেব না, এবং অগ্নি না থাকায় আজ যে কোনো অনুসন্ধানের কাজ আর হবে না, ব্যাপারটা যাকে পেলাম হাতের সামনে চাউর করে বেড়ালাম। এখন এবারই সবাই জানে যে আমি গোয়েন্দার সাগরেদ, তবে নিতান্তই যে মশা গোছের তাতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ আসল ব্যক্তির অনুপস্থিতিতে আমায় এড়িয়ে জমিয়ে ক্রাইম করাই যাবে। যাই হোক, সন্ধে থেকে রাত 11টা পর্যন্ত এক ঠায় নিঃশব্দে মশা মারা যে কী জিনিস তা যে না করেছে সে জানে না। এই সুদীর্ঘ সময়কালে বিশেষ কিছুই হলো না, শুধু বারদুই সেই কানা লোকটাকে গেস্ট হাউসের নিচের লনে আসা যাওয়া করতে দেখলাম। এবারই সবাই জানে অগ্নি বাইরে গেছে, আজকে ফিরবে না। আমি বের হয়েছি বাথরুমের জানলা লাগোয়া সুপারি গাছের সাহায্যে। আমারও রুমটা ভেতর থেকে বন্ধ। সবাই জানে আমার বেড রেস্ট। আজও যদি শিকার কালকের মতোই আসে, তবে একটা কোলবালিশ ছাড়া আর কিছুই পাবে না। হাত ঘড়িতে তখন রাত 11টা। মনে হলো ওদিকে সদর দরজার সামনে দুটো হ্যালোজেন বাতি যেন হঠাৎ করেই জ্বলে উঠল। তারপর মেইন গেট খুলে গেল এবং একটি বিশালাকার ট্রাক সেই রাস্তা দিয়ে ছুটে অবলীলায় এগিয়ে আসতে লাগলো এই দিকটাতে। অজিতেশবাবুর কনসাইনমেন্ট কি বাড়িতেও আসে? যদিও অগ্নি বলেছিল বটে ব্যাপারটা। ট্রাকটা এসে দাঁড়ালো একেবারে কুকুরের গুহার সামনে। কুকুরগুলো হঠাৎই নতুন উদ্যমে চিৎকার জুড়ে দিল। কেমন একটা বোটকা পচা গন্ধ লাগলো নাকে। ট্রাকটার পিছু পিছু একটা জিপ এসে দাঁড়িয়েছে দেখলাম, আর সেই জিপ থেকে নেমে দাঁড়ালেন সাদা চোস্ত কুর্তা পাজামা পরা একটা মূর্তি। ততক্ষণে ট্রাকের কেবিন থেকে দুটো লম্বা মতো লোক এসে দাঁড়িয়েছে সামনে। এই, ওরা ফেলে দে ওটাকে কুকুরের গুহায়। সঙ্গে সঙ্গে বাকি লোক দুটো তৎপর হয়ে কি যেন একটা বস্তাবন্দি জিনিস ট্রাকের কেবিন থেকে নামিয়ে আনলো, কিন্তু বোধহয় বেসামাল হয়ে গিয়েই বস্তাটা খুলে গেল এবং আমার থেকে কয়েক গজ দূরে ছিটকে পড়ল থকথকে কতগুলো জিনিস। মাংসের ডেলা, যেন সদ্য জবাই করে নিয়ে আসা হয়েছে কাউকে। কিন্তু জিনিসটা কি? কোনো পশু? উত্তেজনা চাপতে না পেরেই একটু উঁকি মারতে গিয়েই যা দেখলাম, একটা সদ্য কাটা কচি মেয়ের গলা। মেয়েটার লম্বা এলো চুল বিছিয়ে পড়েছে নিচের ঘাস জমিতে। সুন্দর মুখটা সাদা ফ্যাকাশে, নিতর খোলা চোখ দুটো যেন প্রশ্ন চিহ্ন রেখে যাচ্ছে। কেন? ঠিক এইভাবে মরার জন্যই কি আমার গরিব মা বাবা আমাকে জন্ম দিয়েছিল? কিন্তু হায়, কে সেই অভাগিনীর নীরব প্রশ্নের উত্তর দেবে? এদিকে কুকুরগুলো বুঝে ফেলেছে তাদের শিকার এসে গিয়েছে। তারা উল্লাসে সে কি বিকট চিৎকার জুড়ে দিল। এমন সময় কি একটা ঝুপ করে শব্দ হলো পিছনে। চমকে আঁতকে উঠলাম, আর সঙ্গে সঙ্গে একটা শক্ত হাত চেপে ধরল আমার গর্দান। বস, এটা এখানে লুকিয়ে রয়েছে। কর্কশ শব্দে গর্জে উঠল অজিতেশবাবু। আমাকে তখন হেঁচড়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ট্রাকের দিকে। অজিতেশবাবুর কণ্ঠ আবারও চিৎকার করে উঠল। এখানে লুকিয়ে গোয়েন্দাগিরি চালানো হচ্ছে। ভেবেছিলাম কালকের ওয়ার্নিং এর পর বেটারা লেজ গুটিয়ে পালাবে, কিন্তু না। কাল সাপ বুঝলেই খতন। কাল সাপ নিয়ে ঢুকিয়েছি ঘরে। ভেবেছিলাম আমার কুকুর মারার খুনি ধরে একটা ক্লিন চিট দেবে,
আর পুলিশের ফালতু হুজ্জুতে নিয়ে আমার রাশ দেখা হবে আর গলা বেচাও হবে। আর এদিকে বেটাটা সুযোগ পেয়ে আমারই থালায় খেয়ে আমারই থালায় ছেদ করতে চাইছে। এমন সময় একটা রাক্ষসী মহিলা কণ্ঠ চিৎকার করে ছুটে আসতে লাগলো গেস্ট রুমের দিক থেকে এই দিকে। কিন্তু তার কণ্ঠ ছাপিয়েও পরপর 3টে রিভলভার গর্জে উঠল, আর একটা ভয়ানক দানব যেন জীবনের শেষ চিৎকার করে লুটিয়ে পড়ল মাটিতে। সঙ্গে সঙ্গে চারপাশে জ্বলে উঠল অজস্র টর্চ। কারা যেন দেওয়াল বেয়ে চারপাশ থেকে ঢুকে এলো ভিতরে। কিন্তু থামবার পাত্র নন অজিতেশ বাবুর লোকজনও। বিপদ বুঝে নিয়ে চোখ বুঝে যেদিকে পারল গুলি চালাতে লাগলো। ট্রাকের ভিতর থেকে আরও কয়েকটা মস্তান বেরিয়ে এলো, কিন্তু মোক্ষম চালটা টানলেন অজিতেশ বাবু নিজে। আমার কপালে রিভলভার ধরলেন, কিন্তু তাতে কি, ততক্ষণে অজিতেশ বাবুর লোকগুলো গুলি খেয়ে লুটিয়ে পড়েছে মাটিতে। আর সবচেয়ে বড় কথা, এই রহস্যময় নারীকেও পাকড়াও করে ধরে ফেলেছে মহিলা স্কোয়াডের পুলিশ বাহিনী। এবার সব কিছুর মধ্যে থেকে একটা শীতল কণ্ঠে গর্জে উঠল, অগ্নি। এখন এর অগ্নি সত্যিই অগ্নি শর্মা। হাতিয়ার ফেলে দিন অজিতেশ বাবু। আমার বন্ধুটির থেকে বোধহয় আপনার এই দিদিটির প্রাণ আপনার কাছে বেশি প্রিয়, তাই নয় কি? অজিতেশ বুঝলেন বোধহয় আর উপায় নেই। কেমন একটা গা ছাড়ার মতো সেও আগ্নেয়াস্ত্র ফেলে বসে পড়ল মাটিতে। একটা আর্তনাদের মতো চাপা কান্না গলা বুক ঠেলে বেরিয়ে আসতে লাগলো। আমার কিন্তু কোনো দোষ নেই, বিশ্বাস করুন আপনারা, আমার কোনো দোষ নেই। সব ওই মেয়ে পাচার, তাও আবার নাবালিকা। এ কি দোষের পর্যায়ে পড়ে না অজিতেশ বাবু? আমি মানে মেয়ে পাচার? হ্যাঁ, এটা আপনার পুরনো ব্যবসা। না হলে শুধু বালি সিমেন্টের কারবার করে এত সুখে থাকতে পারে কে মশাই? গাঙ্গুলি বাবু, নিয়ে যান ওনাকে। অজিতেশ বাবু, আপনি এখনো ঠিক করে আমার এলেমটা বুঝে উঠতে পারেননি। আপনি ভেবেছিলেন পুলিশের লোকের সাথে যদি আপনার খাতির থাকে সেই সূত্রে আপনি আপনার একটা সমস্যা সমাধান করবেন, আর সেই সমস্যাটা আপনার একান্ত ব্যক্তিগত। কি ঠিক বলছি তো? যা তা বলছেন? যা তা নয় মিস্টার, যা তা নয়। আপনি জানতেন কুকুরকে বিষ দিয়ে আপনার স্ত্রী হত্যা করেছিল মন্টুর মাধ্যমে? কারণ এই কুকুরের ব্যবহার সে এমন কিছুতে দেখেছে যা তার পক্ষে নেওয়াটা সম্ভব হয়নি। আসলে তো আপনি আপনার স্ত্রীকে ফাঁসাতে চেয়েছিলেন, কিন্তু আপনার মতন এরকম ঘুঘু এত কাঁচা কাজ করে ফেললো কি করে বলুন তো? ডিএসপি গাঙ্গুলি এগিয়ে এসে ধরলেন অজিতেশ বাবুকে, কিন্তু ততক্ষণে কান্নায় ভেঙে পড়েছেন উনি। ওদিকে সেই মহিলা তখনও রাগে গোঙাচ্ছে। আপনি কি নিজেই সব খুলে বলবেন নাকি? ও কি আর খুলে বলবে? বলার মতো কিছু আছে নাকি? আমিই বলছি। এই হারামজাদি যেদিন থেকে সংসারে এসেছে সেদিন থেকেই যত পাপ ঘিরে ধরেছে আমাদের। আমার বড় মেয়ে রুজাকে জ্যান্ত কুকুর দিয়ে খাইয়েছে ওই ডাইনি। আর আপনাদের এনেছিল কেন জানেন? আমাকে আপনাকে দুজনকে ফাঁসাতে। কুকুর দিয়ে ও মানুষ খাওয়ার ব্যাপারটা আমি নিতে পারিনি। ভেবেছিলাম এক এক করে নিকেশ করবো ওদের। শয়তানটা বুঝে গেল আমার চাল। বুঝে গেল যে রাতে ওর পকেট থেকে কুকুরের গুহার চাবি চুরি করে আমি কাজটা করিয়েছি। আমার সাথে ওর ডিভোর্স কেস কোর্টে ঝুলছে। হ্যাঁ, আর তার কারণ হলো আপনার সাথে ডগ ট্রেনারের অ্যাফেয়ার। কিন্তু চিন্তা করবেন না, আমি টাটা মেডিকেলে ওকে দেখে এসেছি। আর এও জেনে এসেছি যে ওই ব্যাপারটা জেনে ফেলে কি ভয়ানকভাবে মিস্টার গিরি এক রাতে স্বয়ং ডগ ট্রেনারকেই পেছন থেকে বাঁশের ঠেলায় ফেলে দিয়েছিলেন কুকুরের খাঁচায়। ভাগ্য ভালো যে বেচারা অভিজ্ঞতার কারণে সেখান থেকে পালাতে পেরেছিল। আপনি মিসেস গিরি, আপনি এখন ইমোশনাল হয়ে আছেন,
তার চেয়ে বরং আমি বলি, যদি আমার কোথাও ভুল হয় সেখানে আমাকে ধরিয়ে দেবেন। অজিতেশবাবু, আমি সাধারণত আমার আসল পরিচয় কাউকে দেই না। যাদেরকে দিই তাদেরকে নিজের ইচ্ছাতেই দিই। এবার শুনুন, আমি সাব ইন্সপেক্টর অগ্নি শর্মা, বেহালা থানা। অবশ্য এখন ডিটেকটিভ ট্রেনিং স্কুলে রয়েছি, আর সেই সূত্রেই আপনার সাথে আমার পরিচয়। সেদিন রাতে পাবের বাইরে আপনার গাড়িটা যে খারাপ হয়েছিল সেটা কিন্তু এমনি এমনি হয়নি। ওর পেছনে আমাদের এই ইনস্টিটিউটের কয়েকজন বন্ধু কারিগরের হাত ছিল। আপনার ওপরে নজর অনেক দিনই ছিল আমার। আপনার ব্যাপারে সন্দেহের কথা প্রথমবার আমায় বলে এই মিস্টার গাঙ্গুলি। শুধু আমরা প্রমাণটাই যা পাচ্ছিলাম না আপনার বিরুদ্ধে। কিন্তু যেদিন ভাবলাম প্রথম পরিচয়টা সেরেই ফেলা যাক, ব্যাস একটা ট্যাক্সি ভাড়া করে আপনাকে লিফট দিতে চাইলাম। রাত হচ্ছিল এবং পুলিশের লোক যদি সঙ্গী হয় তাহলে আপনি বারণও করবেন না। আর এখানেই অন্য অপরাধীদের সাথে আপনার ফারাক। অন্য অপরাধীরা পুলিশকে ভয় পায়, তাদের থেকে দূরে থাকতে চায়, কিন্তু আপনি তো ঘুঘুমাল। ভাবলেন কি আমার মাথা মুড়িয়ে আমার সাথে বন্ধুত্ব করেই কিছু ভেতরের খবর যদি আনতে পারেন, মানে আপনার বিরুদ্ধে পুলিশের কিছু সন্দেহ আছে কিনা বা ইত্যাদি এইসব কিছু জানবার বোধহয় আপনার ইচ্ছে ছিল, তাই তো? সো স্যাড। দেখলেন তো গাঙ্গুলি বাবু, আপনি ওকে আগেই পাকড়াও করতে বলেছিলেন, কিন্তু পাখিকে একটু উঠতে দিলাম, তাই জন্যই তো পাখি নিজের আসল বাসাটা দেখিয়ে দিল। নাহলে কি দেখতে পেতেন? জানতেও পারতেন না। কিন্তু একটা বিষয় আমার কাছে একদমই পরিষ্কার নয়, সাত করে আপনি আপনার বাড়িতে আমাদের মতন সাপকে ঢোকাতে গেলেন কেন? এটাই আমার ভুল। আমার সন্দেহ ছিল এই শাকচুন্নি আমার কুকুরকে খুন করেছে, তবু শিওর হতে পারিনি। তাই আপনাদের ডেকে এনেছিলাম শুধু জানার জন্য, কিন্তু আপনারা আমার হাড়ির খবরের নখ গলাবেন আমি ভাবিনি। তাই সেদিন সন্ধ্যায় একটা জাল বিছিয়েছিলাম। হ্যাঁ, আমার পিছনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আমায় অর্ধ উলঙ্গ করে আপনাদের আকর্ষণ করাতে চেয়েছিল, যাতে আপনারা আমার প্রতি মোহিত হয়ে আর বিশেষ গভীরে না যান। আমার রূপ ব্যবহার করে ও আপনাদের কন্ট্রোল করতে চেয়েছিল। এই জন্যই বলে অতি চালাকের গলায় দড়ি। এখনো দাঁড়ান, এখনো তো অনেক কিছু বাকি আছে। গাঙ্গুলি বাবু, পার্সেলগুলো খুলুন। গাঙ্গুলিবাবুর ইশারায় দুজন সশস্ত্র পুলিশ এবং 4 জন মহিলা পুলিশ যে মুহূর্তে ট্রাকের পেছনে পর্দার ডালাটা সরিয়েছে, ঠিক সেই সময় আচমকা এলোপাথারি কয়েক রাউন্ডের বুলেট ছুটে এলো ভিতর থেকে। 2 জন পুলিশ অফিসার লুটিয়ে পড়লেন মুহূর্তেই, কিন্তু যারা গুলি চালিয়েছে তাদের হাতেও সুযোগ ছিল না বেশি। মুহূর্তেই সশস্ত্র পুলিশ গিয়ে ঘেরাও করে ফেলল ট্রাকটিকে। ওরাও বুঝল যে বাঁচার উপায় আর নেই, কিন্তু বাঁচানোর একটা পন্থা ওরা বের করল। বন্দুকের গুলিগুলো মুহূর্তে ওরা নিঃশেষ করে দিল ট্রাকের ভেতরে বন্দি 4টি কচি কচি মেয়ের ওপরে। মুহূর্তে নারী কণ্ঠের বিভীষিকাময় আর্তনাদে কেঁপে ওঠে উইলোব্রুক ম্যানশন। কিন্তু পুলিশেরও গুলি চলে, আর সেই গুলিতে লুটিয়ে পড়ে 2 আততায়ী। অজিতেশবাবুর চোখ দুটো জ্বলে ওঠেও নিভে যায় মুহূর্তে। মোটমাট 4টি মেয়ের মধ্যে 3 জনেই মারা গিয়েছে এবং 1 জন গুরুতর জখম। অ্যাম্বুলেন্স আসতে যেটুকু সময় লাগে সেটুকুই। তারপরে আবার শুরু করে অগ্নি। আপনি অজিতেশবাবু আমাকে যতটা অকেজো ভেবে আমার কাছে গিয়েছিলেন, আমি বোধহয় ঠিক ততটা অকেজো নই। কি বলেন? ভাবলেন কি ধর্মকে সাক্ষী রেখে আপনি অপরাধ করবেন, অর্থাৎ আমার মাধ্যমে সততা, আইন ইত্যাদিকে ছুঁয়ে থাকবেন, আবার অপরাধও করবেন। কিন্তু আমিও যে একটু বুদ্ধিমানের কাজ করেছি, আশা করি আপনার সেটা মানতে কোনো আপত্তি নেই। আমার খোঁচোর পকেটমার সাদ্দামকে আপনার গৃহে কাজের সন্ধানে পাঠিয়ে দিলাম। এমনিতে তো অচেনা কাউকে আপনি কাজে রাখেন না, কিন্তু রাখতেই হলো আপনাকে। আপনার কুকুরের কেয়ারটেকার যে অসুস্থ, সুতরাং কুকুরের তদারকিতে একটা লোক লাগতই আপনার। আর সাদ্দাম হলো সেখানে সর্বগুণ সম্পূর্ণ, সেটা জেনে আপনি বাধ্য হয়ে ওকে রাখলেন।
আর সাদ্দাম ঘর শত্রু বিভীষণ হয়ে আপনার স্ত্রীর সাথে শর করে ফেলল, আর বাকি ইনফরমেশন আমার কাছে ঠিক সময়ে পৌঁছে যেত। আমি শুধু এইটুকুই ভাবছিলাম যে আপনার ঘরে ঢুকবো কি করে, আর সুযোগটাও আপনিই করে দিলেন। পরমাত্মায় বিশ্বাস করেন? পরমাত্মা ভগবদ্গীতায় সেটা বর্ণনা করা রয়েছে। সেই মাধব সকলের হৃদয়ে উপস্থিত পরমাত্মা রূপে। হয়তো তিনিই আপনাকে বুদ্ধি দিয়েছেন। এ সাদ্দাম? ওই যাকে আপনারা মন্টু বলে জানেন। কি হলো বলো সাদ্দাম? স্যার, এসেই তো আমার পিলে চমকে যায়। বংশ পরম্পরায় এই লাইনে রয়েছি, অথচ এমন ভয়ানক কাণ্ড দেখিনি। কুকুরখানার নিচে একতলা একটা ঘরের মতো রয়েছে, সেটা হলো মেয়েখানা। মানে ছোট ছোট মেয়েদের এনে সেখানে লুকিয়ে রাখা হয়, তারপর সেখান থেকে প্রয়োজন মতো মার্কেটে চালান দেওয়া হয়। কিন্তু এই ব্যবস্থা নতুন করা হয়েছে, আগে এ ব্যবস্থা বোধহয় ছিল না। আজকাল বাইরে প্রচুর ধরপাকড় কিনা। যাই হোক, সেদিন অন্ধকার আমিই করেছিলাম। ওটুকু সময়ের মধ্যে আমি স্যারকে গুহার এক চক্কর লাগিয়ে নিচে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিয়েছিলাম। তখন সেখানে কিছু নেই। মাল আজকে যা আসবার ছিল তা তো সাবার হয়েই গেল। আর চিঠি তো আমাকে ম্যাডাম দিতে জোর করেছিলেন। এমন ভয়ে মৃত্যুপুরীতে থাকতাম, মনে হতো রাতের বেলা আমাদের এরা জ্যান্ত ওই কুকুরদের মধ্যে ফেলে দেওয়া হয়। তাই তাই অসহায় হয়ে আপনাদের বেদমি চিঠি দিতে বাধ্য হয়েছিলাম আমি ভাই। আমার কলঙ্কটির সাথে আমার বিপদটিও বুঝুন। অজিতেশ বাবু, আপনার বড় মেয়েটি কোথায়? খেয়ে ফেলেছি আমি খেয়ে ফেলেছি। আরও একটা পৈশাচিক দৃশ্য যে দেখতে বাকি রয়েছে তখনও জানতাম না। চমকে উঠে দেখলাম এতক্ষণে কিছু আলগা পেয়ে হাতকড়ি বন্দি সেই অদ্ভুত মহিলা মাটিতে পড়ে থাকা কাঁচা নরমাংসের রক্ত চেটে চেটে খাচ্ছে। দৃশ্যটা দেখে গা গুলিয়ে উঠল। আর থাকতে পারলাম না, চোখটা বন্ধ করে ফেললাম। অজিতেশ বাবু, ইনি তো আপনার দিদি, তাই না? তো এনার এই অবস্থা হলো কি করে, যদি দয়া করে একটু বলেন। এবার এমন একজনের উদয় হলো যার কল্পনাও আমি করিনি। ভিড়ের মধ্যে এতক্ষণ খেয়াল করিনি তাকে। সেই এক চোখা কেয়ারটেকার এগিয়ে এসে লোকটা বলল, তন্ত্র বিষয়ে আমার যতদূর জ্ঞান সেটিকে ছাপিয়ে আপনারা যেতে পারেননি। পুলিশের ধরপাকড়ে বোধহয় আপনাদের ব্যবসা কিছুটা খারাপ চলছিল, তাই নয় কি? তখন আপনি ঠিক করলেন জ্যোতিষীর কাছে যাবেন। আর পরিচিত নিজের দিদি যখন জ্যোতিষ চর্চা করে তখন বাইরে কি আর কি লাভ বলুন? গেলেন দিদির কাছে পরামর্শ নিতে। দিদি আপনার জ্যোতিষ চর্চার নামে ব্ল্যাক ম্যাজিক সাধনা করেন। ব্যাস, আপনাকে পরামর্শ দেওয়া হলো সন্তান গেলে নতুন সন্তানের জন্ম দেওয়া যেতে পারে, এবং প্রথম কন্যা সন্তানকে নাকি বিধিবদ্ধ বলি দিলে জীবনে আগত সমস্ত বিপদ কেটে যায়। ব্যাস, স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে 8 বছরের কন্যা সন্তানকে আপনারা 2 ভাই বোন মিলে ফেলে দিলেন ওই কাঙ্গালাসের খাঁচায়। জ্যান্ত খেয়ে ফেললো ওরা। কিন্তু বিপদের পরে আসে। যে কাঙ্গালাসটি মানুষের কচি মাংস বাচ্চার রক্ত খেয়েছিল, সে রক্ত ছাড়া আর কিছুই খেতে চায় না। অভিজ্ঞ আপনি ব্যাপারটা বুঝে আর দেরি করেননি। স্ত্রীর সঙ্গে ওর ব্যাপারটা আপনার নজরে ছিলই। এবার পিছন থেকে বাঁশ দিয়ে ঠেলে বেচারা ট্রেনারকেই ফেলে দিলেন ওদের মধ্যে। ভাগ্যে ওদের মধ্যে একটা জন্তু খাঁচা খোলা পেয়ে আপনাকে তাড়া করেছিল, এবং প্রাণ বাঁচাতে আপনি খাঁচা লক করতে পারেননি বাইরে থেকে। তাই অভিজ্ঞ ট্রেনার প্রাণ নিয়ে পালাতে পেরেছিল, কিন্তু পুলিশে বয়ান সে দিতে পারেনি, কারণ আপনার স্ত্রীর প্রতি তার ভালোবাসা। চিন্তা করবেন না, হাসপাতালে জেরায় পুলিশের কাছে সে সব স্বীকার করেছে। ওই ডাইনি আপনাদের ওই গেস্ট হাউসের নিচে বন্ধ ঘরে থেকে
6 মাস সাধনা করতো। গিরি যখনই দেখলো আপনাদের এনে ভুল করেছে, তখন ওই ডাইনিকে বলল ওয়ার্নিং দিতে, যাতে করে ভয় পেয়ে পালিয়ে যান আপনারা। কিন্তু আপনারা আরো বেঁকে বসলেন। আর যদি ও ঘরে থাকতেন তবে যে কি হতো। ওই ডাইনি সব নরপিশাচ। একদিন দেখি কাঁচা রক্ত খাচ্ছে। অজিতকে বলতে সে বলল, যা দেখেছো ভুলে যাও, না হলে তোমাকে ওর হাতে দিয়ে দেবো। এক সন্তান নিয়ে সুখে আছো, থাকো। আজকাল নারী পাচার বিষয়ে কলকাতা পুলিশের বিশেষ নজরদারি চলছে। সুতরাং আপনি ব্যবসা বাঁচাতে ফ্যামিলি ড্রামা করবার সিদ্ধান্ত নিলেন। এসকর্টের গাড়িকে আপনি সাজালেন ফ্যামিলি ম্যানের গাড়ির মতন। একটি করে কাঙ্গালসও দেওয়া শুরু করলেন তাতে, যাতে পুলিশ যদিও তাদেরকে চেকপোস্টে ধরতে পারে, কিন্তু এটা কখনোই সন্দেহ করবে না যে কোনো মেয়ে তার অর্ডারের কাস্টমারের কাছে যাচ্ছে। কুকুর নিয়ে কেউ সাধারণত এইসব ব্যবসা করে না। নিষিদ্ধ পল্লীতে আপনার যে দালালগুলো রয়েছে, তাদের কাছে বোধ হয় এই কারণেই আপনার কুকুরের প্রয়োজন দিনকে দিন বাড়তে থাকলো, এবং সব সময়ই সে প্রয়োজন থাকতো। এমনিতে কুকুর দেওয়ার সময় আপনি নিজেই তদারক করে দিতেন, কিন্তু সেইবার কদিনের জন্য আপনি বাইরে গেলেন। এমন সময় আপনার কুকুরদেরও প্রয়োজন পড়ল। আনকোরা কেউ তখন ম্যান ইটারকেই দিয়ে দিল, আর তাতেই বাঁধল একটা গন্ডগোল। কলকাতায় নামলো নেকড়ে বাঘের খেলা। সেই কাঙ্গালসগুলো গাড়ির মধ্যেই মেয়েটিকে ছিঁড়ে খেয়ে ফেললো, এবং এই একই ঘটনা ঘটল একবার নয়, দুবার। আপনাকে সচেতন হতেই হলো। এদিকে এইসব কনসাইনমেন্ট আনতে গেলে একটা দুটো বাজে কেস হয়েই যায়। কখনো কোনো মেয়ে যদি সোজাসুজি দেহ ব্যবসায় রাজি হলো তো ভালো, না হলে তার ওপর অত্যাচার, মাদক, রেপ, আর তাতেও না হলে আপনার এই গুণধর দিদিটির সাহায্যে এই আজগুবি সাধনায় কাজে লাগিয়ে তাকে ফেলে দিতেন ওই কাঙ্গালস ম্যানেজারদের খাঁচায়। বুঝলে সহদেব, পরশু রাতে সেরকমই ঘটনা ঘটেছিল। আর তোমাকেও যে মারতে চেয়েছিল সে মিসেস গিরি নয়, বরং এই মহিলা। আরে উনি কোথায়? মিস্টার গাঙ্গুলি, ফাস্ট ফাস্ট এদিকে আসুন। কিন্তু দৌড়ে গিয়েও শেষ রক্ষা হলো না। ম্যান ইটার কাঙ্গালাস তখন জ্যান্ত ছিঁড়ে খেয়ে ফেলেছে স্বয়ং সাধিকাকে। তার শেষ আর্তনাদে গুহার দেওয়াল ধ্বনিত হয়ে উঠল। সেই আহুতি নিজেকেই দিতে হয়, সেই আহুতি তো নিজেকেই দিতে হয়। আমি নিজেকে আহুতি দিয়ে তোদেরকে বাঁচিয়ে গেলাম তোদেরকে। বিপদ কাটতেই হবে বিপদকে, বিপদ কাটবে। সুখী হ তোরা সুখী হ, সুখী হ তোরা। কুসংস্কারের বলি তাকেই সাবার করে দিল যে কিনা এতদিনের খাবার জোগাড় করে এসেছে। গাঙ্গুলির রিভলভার ঝলসে উঠল 3 বার। 3টে গুলি জানোয়ারটার খুলি গুঁড়ো করে দিল। এতক্ষণেই মহিলার মুখ দেখতে পেলাম আমি। ফর্সা মুখ, কপালে লম্বালম্বি 3টে রেখা টানা, চোখ দুটো বৃত্ত করে কালো কালির দাগ। অজান্তেই মুখ থেকে একটা শব্দ বেরিয়ে এলো, ডিএনও। অগ্নি আমার কথায় সায় দিয়ে বলল, ঠিকই ধরেছ। ডাচ সম্প্রদায়ের ডিএনও জাতির লোকেরা বিশ্বাস করে যে সুন্দরী যুবতীদের উপাচার করে কুকুর দিয়ে খাওয়ালে সংসারে বিপদ দূর হয়, আর শেষে সাধিকা বলি দেয় নিজেকে। কদিন আগে ব্যাঙ্গালোরে এমনই এক পরিবারের 11 জন এভাবেই নিজেদেরকে আত্মহুতি দিয়েছিলেন এইসব অদ্ভুত কুসংস্কারের বশে। খবরের কাগজে তখন ভীষণ তোলপাড় পড়েছিল। আচ্ছা অজিতেশবাবু, আপনার দিদি ডাচ দেশে কতদিন ছিলেন? মুখ চেপে বসে পড়েছেন বিখ্যাত মেয়ে পাচারক অজিতেশ গাঙ্গুলি ওরফে রনিদা।
সম্মতির ভঙ্গিতে ঘাড় দুলছে। তো মিস্টার গাঙ্গুলি, এবার নিশ্চয়ই আপনার কেসটা সাজাতে আর কোনো অসুবিধা হবে না। মাটির নিচে যে কেভটা রয়েছে সেটা আমি সেদিনই উঁকি দিয়ে দেখেছি, ওখানে তেমন কিছু নেই। তবু একবার পুরো জায়গাটা সার্চ করে দেখুন। আর হ্যাঁ, যে মেয়েগুলিকে আপনি এক্ষুনি হাসপাতালে পাঠালেন ওদের মধ্যে একজন বোধহয় বেঁচে গেছে, ওর খেয়াল রাখবেন, জবানবন্দিটা কাজে লাগবে। তাহলে চলি, হয়তো বেঁচে উঠলে ওর মা বাপেরও খবর পেতে পারেন। নমস্কার। আমারও আর রাত কাটাবার ইচ্ছে ছিল না এই অভিশপ্ত পুরীতে। ট্যাক্সি ধরে ফিরতে ইচ্ছে করছিল না। বাইরের মুক্ত বাতাসে শ্বাস নিয়ে ভোরের আলোয় একটু পায়ে চলতে ইচ্ছে করছিল। অনেকটা রাস্তা চলার পরে একটা প্রশ্ন করলাম, ওই কানা লোকটা যদি তোমার চেনা হয় তবে সেই রাতে আমায় বাঁচাতে এলো না কেন? আরে ও কি তোমাকে বাঁচাতে আসবে? ওই তো তোমার গলা টিপেছিল, না হলে কি আর বাঁচতে তুমি? ও ওই মহিলার সাগরেদ হয়েছিল। মহিলাটি চেয়েছিলেন তোমায় হিপনোটাইজ করতে এবং সাগরেদকে দিয়ে মার্ডার করাতে। আর কানা লালু ভেবেছিল যে যে করেই হোক তোমাকে সেন্সলেস করে দেবে, ব্যাস তারপর আমাকে খবর দেবে। আরে তোমার সেন্সলেসের চক্করে আরেকটু হলেই তো একেবারে বক্কা পেতাম। তা তো পেতেই পারতে, কিন্তু ভেরি সরি, আর রাগ করো না। এবার না তোমাকে বেশ কয়েকটা আমি পদ্ধতি শিখিয়ে দেবো, যাতে এমন পরিস্থিতিতে কি করে বাঁচাতে পারবে নিজেকে। আর সেদিন তোমার মেস থেকে যে লোকটাকে দেখেছিলাম সেটাকে, ওই যে নতুন ভিখিরিটা? ও তো ওই কানা লালু, ওর রূপ বদলানো একদম এক্সপার্ট। ও তোমাকে আমি ভেবে কিছু ইশারায় ইনফরমেশন সাপ্লাই করতে চেয়েছিল, কিন্তু তুমি কিছু বোঝোনি। দেখো কাণ্ড। তাহলে এবার আর কি, আবারও কিছুদিন ওই ব্ল্যাক কফি, ক্লাসিক আর নিশ্চিন্তে নিদ্রা। নিশ্চিন্তই বটে, তবে ব্ল্যাক কফি ক্লাসিকের খরচ জুটবে কোথা থেকে সেটা জানা নেই। কারণ আসার সময় মিসেস গিরির হাতে অজিতেশবাবুর দেওয়া 10,000-এর কড়কড়ে নোট ফেরত দিয়ে এসেছে অগ্নি। ম্যাডাম অবশ্য বলেছিলেন, আরে না, এই তো আপনার টাকা। আরে সেই জন্যই তো আপনাকে দিচ্ছি। এই বাড়িঘর, সম্পত্তি সব কিছু পুলিশ এখন সিল করে ফেলবে। আপনার ডিভোর্স কেস জিততে এখনও ঢের দেরি। তার আগে একটা ঘাসও আপনি নিতে পারবেন না। তাই এটুকু আপনি সঙ্গে রাখুন। এটুকু পুলিশ নেবে না, কারণ অজিতেশবাবু আমায় দিয়েছিলেন। আর একটা ব্যাপার কি জানেন, আমি পাপের টাকা গ্রহণ করি না। নমস্কার। আবারও গরিবের জীবন, ঘরবন্দি, 4 দেওয়ালের ছাদ আর সিলিং ফ্যানের সাথে বন্ধুত্ব করে নির্বাসন কাটানো অগ্নি শর্মা। তার জীবনে উচ্চাকাঙ্ক্ষার অভাব থাকতে পারে, তবে সততার নেই, এটাই আমার গর্ব। সামনে পরীক্ষা, পরীক্ষার পর আবারও শিহরণ। আমাদের হাতছানি দিচ্ছে আরও একটা রোমহর্ষক কেস, অরণ্যের আদিম গহ্বরে। হেলুনাথ সাবধান। শুনছিলে আজকের গল্প সত্যজিৎ অধিকারীর লেখা অগ্নি শর্মা। আজকের গল্প পাঠিয়েছিল নীল, শুভদীপ্তদা, পার্থ অরণ্যদেব মুখার্জি, জয়, সুপ্রজা, অস্মিতা এবং আমি আরজে সৃজন। গল্পের স্ক্রিপ্টিংয়ে ছিল দ্য ইঙ্ক পোর্টাল। শব্দ সংযোজন এবং আবহ সঙ্গীতে শুভজিৎ বটব্যাল এবং প্রিয়াঙ্কা কুণ্ডু। গল্পের পোস্টার ডিজাইনে ছিল আর্টিস্টিক 2.0 এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারেন, কিংবা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারেন। আমার ফেসবুক আইডি এসডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসডি সৃজন 620।
তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।